হ্যালো, আসসালামু আপু, শুরু করতে হ্যাঁ, পারেন ক্লাসটা। ওয়ালাইকুম সালাম। শুরু করব? রেকর্ড জি দিছেন জি আপু? জি, রেকর্ড দিয়েছি আগে। আচ্ছা আপু, আমাকে হোস্ট করে দিয়ে আপনি চলে যেতে পারেন, আমি শুরু ওকে, করব। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক ইউটেরাস এবং ওভারি। একটু শুরুতেই বলে রাখি, ইউটেরাস ওভারি অনেক বড় একটা লেকচার, তো আমরা চেষ্টা করব একটু ধৈর্য সহকারে শুনতে। আর যদি এমন হয় যে আপনাদের কারো ধৈর্য থাকছে না, অসুবিধা নেই, রেকর্ডেড ক্লাস থাকবে, আপনি চাইলে অল্প অল্প করে পরেও দেখতে পারেন। তো শুরু করে দেই। প্রথমে ইউটেরাসের অ্যানাটমিটা দিয়ে আমরা শুরু করব। আমরা জানি যে ইউটেরাস একটা পিয়ার শেপড একটা মাস্কুলার হলো অর্গান, পেলভিসে অবস্থিত, মিড লাইনে, এবং রেকটামের এন্টেরিয়রলি এবং ইউরিনারি ব্লাডারের পোস্টেরিয়রলি অবস্থিত, এবং ইউটেরাস সাপোর্টেড থাকে লিগামেন্টস এবং মাসেলস দিয়ে। এই ছবিটা খেয়াল করেন, এটা ইউটেরাসের একটা ছবি, এটা ভ্যাজাইনা। আর ইউটেরাসের দুই পাশে আমরা দুটো ওভারি স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ওভারি। আর ইউটেরাসের দুই পাশে আমরা দুটো টিউবুলার স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ইউটেরাইন টিউব। নর্মালি ইউটেরাইন টিউব আমরা আলট্রাসোনোগ্রাফি দেখতে পাই না, যদি কোনো কারণে ইউটেরাইন টিউব ডাইলেটেড হয় শুধুমাত্র তখনই আমরা আলট্রাসোনোগ্রাফিতে ইউটেরাইন টিউব, ফেলোপিয়ান টিউব দেখতে পাই। আচ্ছা, এই ফেলোপিয়ান টিউব দুটো ইউটেরাসের যে পয়েন্ট দিয়ে ঢুকেছে, এই পয়েন্ট দুটোকে আমরা বলি কর্ণ রিজিয়ন। কর্ণ থেকে উপরের দিকে ইউটেরাসের যে রাউন্ডেড পোর্শনটা, এটা হচ্ছে ফান্ডাস। কর্ণ নিচের দিকে ইউটেরাসের যে হোয়াইট পোর্শনটা, এটা হচ্ছে বডি। বডি যেখানে ন্যারো হয়ে আসছে, এটা হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্স ইন্টারনাল অস থেকে এক্সটার্নাল অস পর্যন্ত। এক্সটার্নাল অসের মাধ্যমে সার্ভিক্স ভ্যাজাইনার সাথে, এবং ইন্টারনাল অসের মাধ্যমে ইউটেরাসের বডির সাথে কানেক্টেড থাকে। ইউটেরাসের তিনটা লেয়ার থাকে, একদম বাইরের দিকে থাকে সেরাস লেয়ার, মাঝখানে হচ্ছে মাস্কুলার লেয়ার, এটাকে বলা হয় মায়োমেট্রিয়াম, আর বাইরের সেরাস লেয়ারটাকে বলা হয় পেরিমেট্রিয়াম। একদম ভেতরের দিকে যে ইনার মিউকাস লেয়ার, এটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। ইউটেরাসের সাইজ এবং শেপ এই আমরা একটু পরে আবার ডিটেলসে ডিসকাস করব। তার আগে আমরা আসি যে ইউটেরাসের সোনোগ্রাফির ইন্ডিকেশনগুলো কি কি। তো পেশেন্ট লোয়ার অ্যাবডোমেনে কোনো পেইন নিয়ে আসতে পারে, মাসের মতো ফিল করছে এমন নিয়ে আসতে পারে, অথবা যে কোনো ধরনের মিনস্ট্রাল অ্যাবনর্মালিটি নিয়ে পেশেন্ট আপনার কাছে আসতে পারে, যে অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ব্লিডিং, অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ, এগুলো নিয়ে আসতে পারে। অনেকে ইন্টারটেন্ট কন্ট্রাসেপটিভ ডিভাইস কপাটি পরানো থাকে, তারা আসতে পারে। তারপরে পুরো পেট জুড়ে ব্যথা অথবা ইউরিনারি কোনো কমপ্লেন্স, এরকম পেশেন্টও আসতে পারে। ইনফার্টিলিটি এবং জেনিটাল ট্র্যাক্ট ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি কিছু পেশেন্ট আসে, এদের ক্ষেত্রে হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি বেটার। আর ইনফার্টিলিটি কিছু পেশেন্টকে ফলিকুলার মনিটরিং এর জন্য পাঠানো হয়, এই ক্ষেত্রে টিভিএসটাই হচ্ছে বেটার চয়েস। আজকে আমরা প্যারাবডোমিনাল সোনোগ্রাফি নিয়ে আলোচনা করব। তো প্রথমে চলে আসি আমি প্রিপারেশনে। গতকালকে আপনাদের প্রোস্টেটের প্রিপারেশনটা বলা হয়নি। প্রোস্টেট এবং ইউটেরাস ওভারি এগুলোর প্রিপারেশন হচ্ছে একই, পুরো লোয়ার অ্যাবডোমেনের সেম প্রিপারেশন। সেটা হচ্ছে পেশেন্টকে আপনি পানি খাওয়াবেন, 4 থেকে 5 গ্লাস পানি খাওয়াবেন, পেশেন্ট অপেক্ষা করবে, যখন পেশেন্ট ইউরিনের ম্যাক্সিমাম প্রেশার ফিল করবে তখন আপনি দেখা শুরু করবেন। এই ইউরিনের প্রেশারটা অপটিমাম হতে হবে, পার্শিয়ালি ডিস্টেন্ডেডও হওয়া যাবে না, ইউরিনারি ব্লাডারটা ফুল হতে হবে ইউরিন দিয়ে, এটা অপটিমাম হতে হবে, পার্শিয়ালি ডিস্টেন্ডেড হওয়াও যাবে না, আবার ওভার ডিস্টেন্ডেড হওয়াও যাবে না। পেশেন্টকে আমরা মেইনলি সুপাইন পজিশনে শুয়ে লোয়ার অ্যাবডোমেনে জেল দিয়ে এই কার্ভিলিনিয়ার ট্রান্সডিউসার আমরা চুজ করব, প্রয়োজনীয় ফ্রিকোয়েন্সি বাড়িয়ে করে নিই। তো এখানে আবার কিসের দাগ আসছে? আচ্ছা, যেটা বলছিলাম যে প্রয়োজনে আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে কমিয়ে নিব। আমরা প্রথমে হচ্ছে আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে গেইন সেটিং। এটা পরবর্তীতেও আমরা অনেক যে আপনারা পাস করে যাওয়ার পরেও অনেক আলট্রাসোনোগ্রাম পাই, সেটা হচ্ছে গেইনের ব্যাপারটা। আমি সবসময় আপনাদেরকে বলি যে গেইনের ব্যাপারটা খেয়াল করবেন, লোয়ার অ্যাবডোমেনে গেইন খুব বাড়িয়ে দেখবেন না, সেই ক্ষেত্রে হচ্ছে পেলভিক অর্গানসের ডায়াগনোসিসের প্যাথোলজিতে অনেক ভুল হতে পারে।
তো যেটা করবেন সেটা হচ্ছে যে গেইনটাকে কমিয়ে এমন ভাবে অ্যাডজাস্ট করবেন যেন ইউরিনারি ব্লাডারের লুমেনের যে পোর্শনটা, ইউরিনের যে পোর্শনটা, সেটা একদম ডার্ক ব্ল্যাক দেখা যায়। হ্যাঁ, এইরকম ভাবে আপনি গেইনটা সেট করবেন। তারপরে আপনি লোয়ার অ্যাবডোমেনে সিমফাইসিস পিউবিসের একটু উপরে আম্বিলিকাসের নিচে মিডলাইন বরাবর ট্রান্সডিউসারটাকে যদি লঙ্গিটিউডিনালি ধরেন, তাহলে আপনি পেয়ে যাবেন হচ্ছে ইউটেরাসের লঙ্গিটিউডিনাল ভিউ। একই জায়গায় আপনি ট্রান্সডিউসারটা ট্রান্সভার্সলি ধরলে হচ্ছে পেয়ে যাবেন ইউটেরাসের ট্রান্সভার্স ভিউ। দুই ক্ষেত্রেই আপনার ট্রান্সডিউসারের হেডের ডিরেকশন থাকবে সিমফাইসিস পিউবিসের দিকে বা পেশেন্টের ফিটের দিকে। আচ্ছা, এই ট্রান্সভার্স ভিউতেই আপনি ইউটেরাসের ট্রান্সভার্স ভিউ যখন পাবেন তখনই একটু ডানে বামে গেলে বা একটু ডানে বামে চাপ দিলে আপনি হচ্ছে ইউটেরাসের দুই পাশে একই সাথে ওভারিও পেয়ে যাবেন। এভাবে আমরা ইউটেরাস এবং ওভারি স্ক্যান করব। আচ্ছা, এবার আমরা আসি যে নরমাল একটা ইউটেরাস লঙ্গিটিউডিনাল ভিউতে দেখতে এমন হবে। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এটা ইউটেরাসের একটা লঙ্গিটিউডিনাল ভিউ। রাউন্ডেড পোর্শনটা ফান্ডাস, হোয়াইট পোর্শনটা বডি, আর এই ন্যারো পোর্শনটা হচ্ছে সার্ভিক্স। একদম বাইরের দিকে যে হাইপারিকুইক লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেরিমেট্রিয়াম, তারপরে এই হাইপোইকুইক পোর্শনটা হচ্ছে মায়োমেট্রিয়াম। একদম সেন্টারে যেখানে ইকোজেনিসিটি চেঞ্জ হয়েছে এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। আর সার্ভিক্স শেষ হয়ে এই যে টিউবুলার একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভ্যাজাইনা। এই ছবিটাকে যদি জুম করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে টিউবুলার একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাতে তিনটা হাইপারিকুইক প্যারালাল লাইন আছে। মাঝখানের হাইপারিকুইক লাইনটা ট্রেস করে আপনি আসতে থাকেন, একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে লাইনটা শেষ হয়ে গিয়েছে। তার মানে এখানে সার্ভিক্স শেষ এবং ভ্যাজাইনা শুরু। এই লেভেলে থাকে হচ্ছে এক্সটার্নাল অস। আর বডি যেখানে ন্যারো হয়ে এসছে সেখান থেকে সার্ভিক্সের শুরু, সেই লেভেলে থাকে ইন্টারনাল অস। এক্সটার্নাল অসের অবস্থানটা আমরা বুঝতে পারলেও এই ক্ষেত্রে ইন্টারনাল অসটা আমরা ভালো লোকেট করতে পারি না, শুধুমাত্র প্রেগনেন্সিতে দেখা যায় যে বা কোনো কালেকশন থাকলে আমরা ইন্টারনাল অসটা ভালো লোকেট করতে পারি। এটা ইউটেরাসের একটা লঙ্গিটিউডিনাল ভিউ। আর এটা হচ্ছে ইউটেরাসের একটা ট্রান্সভার্স ভিউ। ট্রান্সভার্স ভিউতে মাঝখানে যেখানে ইকোজেনিসিটি চেঞ্জ হয়েছে এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, তারপর মায়োমেট্রিয়াম, একদম বাইরের দিকে যে হাইপারিকুইক লাইনটা দেখতে পাচ্ছি এটা পেরিমেট্রিয়াম। আর ইউটেরাসের দুই পাশে দুটো ওভাল স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি হাইপোইকুইক, এগুলো হচ্ছে ওভারি। এখন আমরা আসি যে ইউটেরাসের পজিশন নিয়ে আমরা একটু আলাপ করব। ইউটেরাস হচ্ছে আমরা ইয়েতে ইউটেরাসের বিভিন্ন পজিশন নিয়ে আমরা অ্যানাটমিতে পড়েছিলাম যে এন্টিভার্টেড এন্ড এন্টিফ্লেক্সড, রেট্রোভার্টেড, রেট্রোফ্লেক্সড, এগুলো নিয়ে আমরা জেনেছিলাম। তখন আমরা ভ্যাজাইনার সাথে সার্ভিক্সের যে কোণটা তৈরি হয়, সার্ভিক্সের সাথে ইউটেরাসের বডির যে কোণটা তৈরি হয়, এগুলো পরিমাপ করে আমরা কমেন্ট করতাম। কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে যেহেতু এত পরিমাপ করতে পারছি না, আমরা কিছু কৌশল অবলম্বন করব এবং সেটা নিয়ে এখন কিছু টিপস দিব। সেটা হচ্ছে এই ছবিটা খেয়াল করে, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এটা ইউটেরাসের একটা লঙ্গিটিউডিনাল ভিউ। এদিকে ফান্ডাস, এদিকে সার্ভিক্স, আর এই যে মাঝখানে যেখানে ইকোজেনিসিটি চেঞ্জ হয়েছে এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এখানে খেয়াল করেন যে এন্ডোমেট্রিয়ামের লাইনিং এর ডিরেকশনটা এবং ফান্ডাসের ডিরেকশনটা উপরের দিকে, এবং ফান্ডাস ইউরিনারি ব্লাডারের কাছাকাছি আছে। এটা হচ্ছে এন্টি। আর এই ছবিটাতে দেখেন এটা ফান্ডাস, এদিকে সার্ভিক্স, এবং এন্ডোমেট্রিয়ামের লাইনিং এর ডিরেকশনটা এবং ফান্ডাসের ডিরেকশনটা খেয়াল করেন নিচের দিকে, এবং ফান্ডাসটা ইউরিনারি ব্লাডার থেকে দূরে আছে। এটা হলো রেট্রো, এটা এন্টি, এটা রেট্রো। এবার খেয়াল করি যে সার্ভিক্স এবং ইউটেরাসের বডির মাঝখানে যে কোণটা তৈরি হয়েছে এটা অলমোস্ট 180 ডিগ্রি, দ্যাট মিনস 125 ডিগ্রি বড়, এবং সার্ভিক্স এবং ফান্ডাস একজন আরেকজনের থেকে একে অপরের থেকে দূরে আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ভার্সন, তাহলে এন্টিভার্টেড ইউটেরাস। আবার এই ছবিটা খেয়াল করেন, সার্ভিক্স এবং ফান্ডাস দূরে দূরে আছে, এবং সার্ভিক্স এবং বডির মাঝখানে যে কোণটা তৈরি হয়েছে এটাও বেশ বড়, খালি চোখে বোঝা যাচ্ছে যে 125 ডিগ্রি বেশি হবে, কাজে এটাও হচ্ছে ভার্সন। তাহলে এটা হচ্ছে রেট্রোভার্টেড ইউটেরাস। আবার এই ছবিটা খেয়াল করেন, এই ছবিতে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এটাও কিন্তু ইউটেরাসের একটা লঙ্গিটিউডিনাল ভিউ। এইদিকে সার্ভিক্স, এইদিকে ফান্ডাস। দেখে মনে হচ্ছে যে সার্ভিক্সের উপরে ইউটেরাসটা কেমন একটা ভাঁজ খেয়ে গিয়েছে। আর যতই আপনি লঙ্গিটিউডিনাল ভিউ আনতে চেষ্টা করেন দেখেন যে ইউটেরাসটা এরকম ভাঁজ খাওয়া মনে হচ্ছে। তারপরে আপনি এন্ডোমেট্রিয়ামের লাইনিংটা এবং ফান্ডাসের ডিরেকশনটা খেয়াল করেন নিচের দিকে, এবং ফান্ডাসটা ইউরিনারি ব্লাডার থেকে দূরে আছে, তাহলে রেট্রো। আচ্ছা, এবার দেখেন ফান্ডাস এবং সার্ভিক্স বেশ কাছে কাছে আছে। আগের ছবিটা দেখেন সার্ভিক্স এবং ফান্ডাস বেশ দূরে দূরে।
আর এই ছবিটা খেয়াল করেন, সার্ভিক্স এবং ফান্ডাস বেশ কাছে কাছে আছে এবং সার্ভিক্স এবং ইউটেরাসের বডির মাঝখানে যে কোণটা তৈরি হয়েছে সেটা খুবই ছোট, তাহলে ফ্লেকশন, তার মানে এটা হচ্ছে রেট্রোফ্লেক্সড ইউটেরাস। ঠিক আছে, এভাবে আমরা হচ্ছে ইউটেরাসের পজিশন গুলো ডেসক্রাইব করব। আর যখনই ইউটেরাস একটা করে প্রেগনেন্সি ফেস করতে থাকে, তখনই দেখা যায় যে আস্তে আস্তে প্রতিটা প্রেগনেন্সির পর ইউটেরাসের সাইজ আস্তে আস্তে বড় হতে থাকে এবং ইউটেরাসের বডিটা আস্তে আস্তে রাউন্ডেড হতে থাকে। এভাবেও আমরা নালিপেরাস এবং মাল্টিপেরাস ইউটেরাসকে চাইলে আলাদা করতে পারি। আমি শুরুতে বলেছিলাম যে এইজ, হরমোনাল স্ট্যাটাস এবং প্যারিটি অনুযায়ী ইউটেরাসের সাইজ এবং শেপ ভ্যারি করে। সেটা কেমন, একটু ছবি দেখি আমরা। দেখেন, প্রিপিউবার্টাল ইউটেরাস। প্রিপিউবার্টাল ইউটেরাস এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এটা ইউরিনারি ব্লাডারের পোস্টেরিয়রলি এটা আমরা দেখতে পাচ্ছি ইউটেরাস একদম টিউবুলার স্ট্রাকচারের মতো। এটা হচ্ছে প্রিপিউবার্টাল ইউটেরাস, একদম 4 বছর বয়স, এটা হচ্ছে প্রিপিউবার্টাল ইউটেরাস। অ্যাডাল্ট ইউটেরাস কেমন হবে, হচ্ছে সার্ভিক্স, ফান্ডাস, বডি একটা রাউন্ডেড ফান্ডাস, হোয়াইট বডি, ন্যারো সার্ভিক্স, এভাবে একটা আকার পাবে। আবার রিপ্রোডাক্টিভ লাইফে এমন হবে নালিপেরাসদের ক্ষেত্রে। আর মাল্টিপেরাসদের ক্ষেত্রে কি হবে, প্রতিটা প্রেগন্যান্সির পর ইউটেরাসের সাইজ বড় হতে থাকবে এবং বডিটা রাউন্ডেড, গোলগাল হতে থাকবে। আবার যখন পোস্ট মেনোপোজাল স্টেটে চলে আসবে, তখন দেখা যাবে যে ইউটেরাসের সাইজ আবার আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। ইউটেরাস পোস্ট মেনোপোজাল স্টেটে গিয়ে ইউটেরাসের অ্যাট্রফি হয়, ইউটেরাস আবার সাইজে আস্তে আস্তে ছোট হয়ে যায়। এখন ধরেন রিপ্রোডাক্টিভ লাইফে আপনি হচ্ছে ইউটেরাস পাচ্ছেন প্রিপিউবার্টালের মতো ছোট ইউটেরাস, তখন কিন্তু সেটা হয়ে যাবে আবার ইনফ্যান্টাইল ইউটেরাস, তখন সেটা ডায়াগনোসিস হবে ইনফ্যান্টাইল ইউটেরাস। কাজেই এই হরমোনাল স্ট্যাটাস এবং প্যারিটি অনুযায়ী আপনাকে কমেন্ট করতে হবে। এখন চলে আসি যে আমরা ইউটেরাসের মেজারমেন্টটা কিভাবে নিব। এটা হচ্ছে ইউটেরাসের একটা লংগিটিউডিনাল ভিউ। এখানে আমরা লেংথ এবং এন্টেরোপোস্টিরিয়র ডায়ামিটার নিব। লেংথ আমরা সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করব একদম টপ অফ দ্য ফান্ডাস থেকে সার্ভিক্সের শেষ মাথা পর্যন্ত। এখানে দেখেন যে সার্ভিক্স এখানেও আছে, এখানেও আছে, এগুলো এইসব জায়গায় না নিয়ে এখানে নিলাম। সর্বশেষ পর্যন্ত সার্ভিক্স যতটুকু দেখা যায় অতটুকু পরিমাপটা নিবেন, আউটার টু আউটার। এটা হলো লেংথ। তারপরে লেংথের পারপেন্ডিকুলারই আপনি নেবেন এন্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার, সবচেয়ে চওড়া জায়গাটা চুজ করে আউটার টু আউটার নেবেন, এটা হবে এন্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার। আর ট্রান্সভার্স ভিউতে আপনি সবচেয়ে চওড়া জায়গাটা চুজ করে এরকম হরাইজন্টালি ট্রান্সভার্সলি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একটা ডায়ামিটার নেবেন, এটা হবে ট্রান্সভার্স ডায়ামিটার। তাহলে আমরা পেয়ে গেলাম লেংথ, এন্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার এবং ট্রান্সভার্স ডায়ামিটার। এবার আমরা এই হরমোনাল স্ট্যাটাস এবং প্যারিটি অনুযায়ী এই চার্টটা খেয়াল করব। যদি লেংথ বেড়ে যায় তাহলে আমরা বলবো ইলংগেটেড ইউটেরাস। ইলংগেটেড ইউটেরাস আমরা সাধারণত কমেন্টে লিখি না, ভেতরে ডেসক্রিপশনে লিখে দিই। আর যদি এন্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার বেড়ে যায় তখন আমরা বলবো বাল্কি ইউটেরাস। হ্যাঁ, ধরেন আপনি এমন একটা পেশেন্ট পাচ্ছেন যে আপনি ইউটেরাস ইলংগেটেডও পাচ্ছেন, বাল্কিও পাচ্ছেন, তখন বাল্কিটা হবে সিগনিফিকেন্ট, আপনি কমেন্টে লিখবেন বাল্কি ইউটেরাস। তো দেখা যাচ্ছে যে এন্টেরোপোস্টেরিয়র ডায়ামিটারটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই পুরো চার্টটা আমাদের মোটামুটি দখলে থাকতে হবে। এটা পরীক্ষার সময়ও জিজ্ঞাসা করা হয়, যেমন নালিপেরাস পেশেন্টের ক্ষেত্রে এপি ডায়ামিটার 4 সেন্টিমিটারের বেশি হলে আপনি বাল্কি বলছেন, মাল্টিদের ক্ষেত্রে 4.5 সেন্টিমিটারের বেশি বলে বাল্কি বলছেন। কাজে এই চার্টটা আপনার নখদর্পণে থাকতে হবে। অনেক সময় আমাদের কাছে পেশেন্ট আসে যে পেশেন্টের হিস্টেরেক্টমি করা, ঠিক আছে, তো ইউটেরাসের পোস্টেরিয়রলি আপনি ইউরিনারি ব্লাডারের পোস্টেরিয়রলি আপনি ইউটেরাস পাচ্ছেন না, হিস্ট্রি নিয়ে জানলেন যে পেশেন্টের হিস্টেরেক্টমি করা। তো এইসব ক্ষেত্রে আপনি কি লিখবেন, আপনি লিখতে পারেন যে স্ট্যাটাস পোস্ট হিস্টেরেক্টমি, অথবা লিখতে পারেন যে ইউটেরাস ইজ নট ভিজুয়ালাইজড, হিস্ট্রি অফ হিস্টেরেক্টমি, এভাবেও আপনি লিখতে পারেন। তো যদি পেশেন্টের হিস্টেরেক্টমি করা থাকে আপনি কজটা জানবেন, কার্সিনোমার যদি হিস্ট্রি থাকে এই জায়গাটাতে রিকারেন্ট কোনো গ্রোথ আছে কিনা সেটা আপনি চেক করে দেবেন। রিকারেন্ট গ্রোথ গুলো সাধারণত আউটলাইনটা ইরেগুলার হয় এবং ভেতরটা নেক্সটিকোজেনিক হয়। অনেক সময় পেশেন্টের দেখা যায় যে সাবটোটাল হিস্টেরেক্টমি করা, সাবটোটাল হিস্টেরেক্টমি রেয়ার, ইদানিং খুবই কম করে, তবুও মাঝে মাঝে পেশেন্ট পাওয়া যায়। সাবটোটাল হিস্টেরেক্টমির ক্ষেত্রে সার্ভিক্সের কিছুটা পোর্শন রেখে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে আপনি কি লিখবেন, এই ক্ষেত্রে আপনি লিখবেন যে স্ট্যাটাস পোস্ট সাবটোটাল হিস্টেরেক্টমি, অথবা লিখতে পারেন হিস্ট্রি অফ সাবটোটাল হিস্টেরেক্টমি। তারপরে আপনি লিখে দিবেন যে রিমেইনিং পোর্শন অফ দ্য সার্ভিক্স মেজার্স অ্যাবাউট এত এন্ড অ্যাপিয়ার্স নরমাল। এক্ষেত্রে আপনি মেজারমেন্টটা একটা আনুমানিক দৈর্ঘ্য প্রস্থ মেজারমেন্ট নিয়ে নেবেন, একটা পারপেন্ডিকুলারি আরেকটা, এবং আউটলাইনটা খেয়াল করবেন যে আউটলাইনটা রেগুলার আছে কিনা, ভিতরে রিকোজেনিসিটি ঠিক আছে কিনা। এবার আমরা চলে আসি এন্ডোমেট্রিয়াম।
এন্ডোমেট্রিয়ামের স্টাডির জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে টিবিএস, কিন্তু যেহেতু আমাদেরকে প্যারাবডোমিনাল সোনোগ্রাফি করতে হবে, আমাদেরকে জানতে হবে। তো এন্ডোমেট্রিয়ামটা খুবই থিন একটা স্ট্রাকচার। এন্ডোমেট্রিয়াম দেখতে হলে আমরা কি করব, ছবিটাকে জুম করে নিব। জুম করে নিলে পরে আমরা খেয়াল করব যে একদম বাইরের দিকে থাকে যে হাইপারিকুইক পেরিমেট্রিয়াম, তারপরে মাসেল হাইপোইকুইক মাসেল লেয়ার, মায়োমেট্রিয়াম। ডেনসিটি অনুযায়ী হাইপারিকুইক, যার ডেনসিটি বেশি সে হাইপারিকুইক হবে, যার ডেনসিটি কম তার ইকোজেনিসিটি কম হবে। আচ্ছা, একদম সেন্টারে এসে দেখেন ইকোজেনিসিটি চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের মেজারমেন্টটা নেওয়ার জন্য আমরা কি করব, সবচেয়ে চওড়া জায়গাটা চুজ করে এরকম ভার্টিক্যালি আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একটা মাপ নেব। এটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের থিকনেস, আমরা এভাবে মাপবো। তো যদি দেখা যায় যে এন্ডোমেট্রিয়াল, এই ছবিটা খেয়াল করেন যে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির ভিতরে আবার অ্যানিকুইক এরিয়া দেখা যাচ্ছে। অ্যানিকুইক এরিয়া মানেই হচ্ছে ফ্লুইডের উপস্থিতি, তার মানে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে ফ্লুইড আছে। সেই ক্ষেত্রে আপনি এন্ডোমেট্রিয়ামের থিকনেসটা কিভাবে মাপবেন? দুটো পদ্ধতি আছে। আপনি এন্টেরিয়রলি পারপোস্টেরিয়রলি আলাদা মেপে যোগ করে দিতে পারেন, অথবা সবটুকু মেপে তারপরে ফ্লুইডের থিকনেসটুকু মেপে বিয়োগ করে দিতে পারেন। সবচেয়ে বেস্ট হচ্ছে, সবচেয়ে বেশি প্র্যাকটিসড হয় এন্টেরিয়র লিপ আলাদা মাপলেন, পোস্টেরিয়র লিপের থিকনেস আলাদা মাপলেন, মেপে যোগ করলেন, যোগফলটা হবে এন্ডোমেট্রিয়ামের থিকনেস। এখন দেখা যাচ্ছে যে সামান্য একটু ফ্লুইড অনেক সময় হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে নরমাল থাকে, হয়তো হিস্ট্রি নিয়ে আপনি জানতে পারবেন যে পেশেন্টের পিরিয়ড চলছে। হ্যাঁ, তো এই পিরিয়ডের সময় হচ্ছে এন্ডোমেট্রিয়াল শেডিং হয়, তারপরে ব্লিডিং হয়, অল্প একটু ফ্লুইড থাকতে পারে। যদি ফ্লুইডটা বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি আবার ফ্লুইডের মেজারমেন্টটা নেবেন এরকম ইনার টু ইনার ভার্টিক্যালি। হ্যাঁ, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এই মেজারমেন্টটা নেবেন। এটা যদি 3 মিলিমিটারের কম হয় সেই ক্ষেত্রে আপনার উল্লেখ করার দরকার নেই, কিন্তু এটা যদি 3 মিলিমিটারের বেশি হয় সেই ক্ষেত্রে আপনার আবার কমেন্টে লিখতে হবে যে এন্ডোমেট্রিয়াল ফ্লুইড কালেকশন। ঠিক আছে? তো এইভাবে আমাদের এন্ডোমেট্রিয়ামের ভিতরটাও খেয়াল করতে, এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির ভিতরটাও খেয়াল করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই ছবিটায় এন্ডোমেট্রিয়াম দেখা যাচ্ছে একরকম, আবার এই ছবিটায় এন্ডোমেট্রিয়াম দেখা যাচ্ছে আরেক রকম। ঘটনাটা কি? তাহলে চলে আসি ঘটনায়। ঘটনাটা হচ্ছে যে প্রত্যেকটা মিনিস্ট্রুয়াল সাইকেলেই 4টা করে, প্রতি সপ্তাহে একটা করে ফেজ, 4টা করে ফেজ থাকে। হ্যাঁ, দেখা যায় যে প্রতিটা ফেজে এন্ডোমেট্রিয়ামের চেহারাটা চেঞ্জ হয়। যেমন মিনিস্ট্রুয়াল ফেজ যখন পিরিয়ড চলছে তখন এন্ডোমেট্রিয়ামটা দেখতে একটা ভাঙা ভাঙা একটা সাদা লাইনের মতো মনে হয়। এটা 1 থেকে 4 মিলিমিটার পর্যন্ত এর থিকনেস হয়। তারপরে আর্লি প্রলিফারেটিভ ফেজ বা ইস্ট্রোজেনিক ফেজে এসে এই সাদা দাগটার চারপাশে হালকা একটু হাইপোইকুইক থিকেনিং শুরু হয়। এটা 4 থেকে 8 মিলিমিটার পর্যন্ত এর থিকনেস হয়। তারপরে লেট প্রলিফারেটিভ ফেজ বা মিড সাইকেল বা পেরিওভুলেটরি ফেজ যেটাই বলেন না কেন, নেক্সট ফেজে এসে এন্ডোমেট্রিয়ামে 3টা লেয়ার দেখা যায়, ট্রিপল লেয়ার। এটার থিকনেস হয় 6 থেকে 10 মিলিমিটার পর্যন্ত। একদম সিক্রেটরি ফেজ বা প্রজেস্টেরন ফেজ পিরিয়ডের ঠিক আগে আগে এসে এন্ডোমেট্রিয়াম সবচেয়ে বেশি থিক হয়ে যায় এবং হাইপার ইকুইক হয়ে যায়। তখন এন্ডোমেট্রিয়ামের থিকনেস হয়ে যায় 8 থেকে 14 মিলিমিটারের মধ্যে। তাহলে দেখা যাচ্ছে যে প্রতিটা মিনিস্ট্রুয়াল সাইকেলে আমরা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের থিকনেস 1 মিলিমিটার থেকে শুরু করে 14 মিলিমিটার 14 মিলিমিটার পর্যন্ত পাচ্ছি রিপ্রোডাক্টিভ লাইফে। তাহলে রিপ্রোডাক্টিভ লাইফে এন্ডোমেট্রিয়ামের থিকনেস 14 মিলিমিটার পর্যন্ত নরমাল। এর বেশি যদি পান তাহলে সেটা হবে থিকেন এন্ডোমেট্রিয়াম। আর পোস্টমোনোপোজাল স্টেটে এন্ডোমেট্রিয়াম চিকন একটা পেন্সিলের সাদা দাগের মতো হয়। এটার থিকনেস 3 to 4 মিলিমিটার পর্যন্ত হয়। এটার নর্মাল রেঞ্জ বলার আগে একটু খেয়াল করতে হবে যে পেশেন্ট হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি পাচ্ছে কিনা। পোস্টমেনোপোজাল স্টেটে যেসব পেশেন্ট হচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি পায় তাদের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়ামের থিকনেস লেস দেন 8 মিলিমিটার নর্মাল। এর বেশি গেলে হচ্ছে থিকেন্ড এন্ডোমেট্রিয়াম। আর যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি পায় না তাদের ক্ষেত্রে নর্মাল রেঞ্জ হচ্ছে লেস দেন 5 মিলিমিটার। এর বেশি গেলে হচ্ছে থিকেন্ড এন্ডোমেট্রিয়াম। এভাবে আলাদা করে বলতে হবে। এখন আমরা ছবিটা দেখি মিনিস্ট্রুয়াল সাইকেলের রিপ্রোডাক্টিভ লাইফে। এটা হচ্ছে আর্লি প্রলিফারেটিভ ফেজ, এটা লেট প্রলিফারেটিভ ফেজ, এটা হচ্ছে সিক্রেটরি ফেজ। প্রথমে একটা সাদা দাগের মতো ভাঙা ভাঙা মনে হয় মিনিস্ট্রুয়াল ফেজে, তারপর আর্লি প্রলিফারেটিভ ফেজে এই সাদা দাগের চারপাশে একটু হাইপোইকুইক থিকেনিং হচ্ছে দেখা যায় হালকা হালকা। এবং লেট প্রলিফারেটিভ ফেজে এসে এরকম 3টা লেয়ার, এরকম ট্রিপল লেয়ার দেখা যায়। ঠিক আছে? ধরেন ইনফার্টিলিটি পেশেন্ট আপনার কাছে এসছে যারা হচ্ছে ট্রিটমেন্ট পাচ্ছে, এরকম পেশেন্ট যদি আপনার কাছে মিড সাইকেলের পরে এরকম ট্রিপল লেয়ার নিয়ে আসে এন্ডোমেট্রিয়ামে, এটা অবশ্যই আপনি ডেসক্রিপশনে উল্লেখ করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ গাইনোকোলজিস্টরা এই ট্রিপল লেয়ারটা অ্যাপিয়ার হওয়া পর্যন্ত ওয়েট করেন, তারপরে ওনারা কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট শুরু করেন। তো
তো আমরা যদি এই ট্রিপল লেয়ার পাই সেটা আমরা ডেসক্রিপশনে লিখে দিব, স্পেশালি ইনফার্টিলিটি ট্রিটমেন্ট পাচ্ছে এইসব পেশেন্টদের ক্ষেত্রে। আর সিক্রেটরি ফেজে এসে একদম শেষের দিকে, পিরিয়ডের আগে আগে, দুটো সিক্রেটরি ফেজের ছবি, এন্ডোমেট্রিয়াম সবচেয়ে বেশি থিকেন হয়ে যায় এবং হাইপার ইকুইক হয়ে যায়। তাহলে রিপ্রোডাক্টিভ লাইফে 14 মিলিমিটারের বেশি, 14 মিলিমিটার বা তার বেশি পেলে আমরা বলবো হচ্ছে থিকেন্ড এন্ডোমেট্রিয়াম। থিকেন্ড এন্ডোমেট্রিয়ামের কজ কি কি হতে পারে? ইনকমপ্লিট অ্যাবর্শন, এক্টোপিক প্রেগন্যান্সি, রিটেইন প্রোডাক্টস, ট্রোফোব্লাস্টিক ডিজিজ, আর্লি ইন্ট্রাইউটেরাইন প্রেগন্যান্সি। দেখেন এই কজগুলো কিন্তু প্রেগন্যান্সি এবং অ্যাবর্শন রিলেটেড কজ। আচ্ছা, আবার আছে এন্ডোমেট্রাইটিস। এন্ডোমেট্রাইটিসে এন্ডোমেট্রিয়াম থিকেন হয় কিন্তু হাইপো ইকুইক থিকেনিং হয়। ধরেন এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছেন আপনি যে এন্ডোমেট্রিয়াম থিকেন পাচ্ছেন, প্রেগন্যান্সি এবং অ্যাবর্শন রিলেটেড কোনো কজ নাই, আবার এন্ডোমেট্রাইটিসের মতো হাইপোইকুইক থিকেনিংও নাই। সেই ক্ষেত্রে আপনি সাসপেক্ট করবেন অ্যাডহেশন, হাইপারপ্লাসিয়া, পলিপ, কার্সিনোমা এইসব ক্ষেত্রে আপনি থিকেন্ড এন্ডোমেট্রিয়ামই লিখবেন ডায়াগনোসিসে। কিন্তু একটা ফার্দার ইভালুয়েশনের জন্য আপনি একটা কথা যোগ করতে পারেন, সেটা হচ্ছে হিস্টেরোসোনোগ্রাম অথবা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাম। এই ক্ষেত্রে কি করা হয় যে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির ভিতরে নরমাল স্যালাইন পুশ করে দিয়ে তারপরে টিভিএস করা হয়। তো এটা আপনি অ্যাডভাইস করে দিতে পারেন। অনেক সময় আপনার কাছে পেশেন্ট আসবে যে কপাটি পড়ানো, ঠিক আছে, পেশেন্ট নিজেই হিস্ট্রি দিবে অথবা পেশেন্ট ভুলে গিয়েছে হিস্ট্রি দিতে, আপনি দেখছেন, দেখতে দেখতে হঠাৎ পেয়ে গেলেন। তো কপাটিটা সাধারণত টি শেপড হয়। টি এর যে টেইলের পোর্শনটা, এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ভিউতে ভালো দেখা যায়, আর টি এর যে হেডের পোর্শনটা, এটা ট্রান্সভার্স ভিউতে ভালো দেখা যায়। কপার হচ্ছে হাইপারডেন্স একটা স্ট্রাকচার, তো এটা আমরা ব্রাইট ইকোজেনিক, একদম চকচকে সাদা দেখতে পাই। অনেক সময় দেখা যায় যে এটা পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দিচ্ছে। এটা নরমাল অবস্থান হবে যে ফান্ডাসের কাছাকাছি, এন্ডোমেট্রিয়ামের আপার লিমিটে। এখানে না পেয়ে যদি আপনি এরকম লোয়ার সেগমেন্টে পান, তখন আপনি বলবেন মিসপ্লেসড। হ্যাঁ, এখানে দেখেন একদম হচ্ছে ইয়েতে চকচকে সাদা আপনি দেখতে পাচ্ছেন এবং এন্ডোমেট্রিয়ামের আপার লিমিটে ফান্ডাসের কাছাকাছি আছে, তাহলে এখানে আপনি লিখবেন আইইউসিডি ইজ সিন ইন সিচু, তার মানে একটা জায়গা মতো আছে। আবার ধরেন আপার লিমিটে না পেয়ে আপনি লোয়ার সেগমেন্টে পাচ্ছেন বা অন্য কোথাও পাচ্ছেন, তখন আপনি লিখে দিবেন যে মিসপ্লেসড। এবং খেয়াল করেন যে এন্ডোমেট্রিয়ামও সাদা, কপাটিও সাদা, তাহলে আপনি আলাদা করবেন কিভাবে? প্রথম কথা হচ্ছে যে এটা যে একটা ফরেন বডি দেখলেই বোঝা যায়। দ্বিতীয় কথা হচ্ছে এর ব্রাইটনেস এন্ডোমেট্রিয়ামের ব্রাইটনেসের চেয়ে অনেক বেশি, চকচকে সাদা। এবং তৃতীয় কথা হচ্ছে যে এটা পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দেয় প্রায়। এবং চতুর্থ কথা হচ্ছে পেশেন্ট আপনাকে একটা আইইউসিডি ইনসারশনের হিস্ট্রি দিবে। তবে কিছু রেয়ার কেস আছে, অনেক সময় যে আইইউসিডি মিসপ্লেসড হয়ে ইউটারাসের বাইরে চলে যায়, কন্ট্রাসেপশন ফেলিওর হয়, পেশেন্ট প্রেগনেন্ট হয়ে যায়, টিভিএস করেও খুঁজে পাওয়া অনেক সময় মুশকিল হয়ে যায়। তবে এগুলো খুব খুব রেয়ার কেস। এবার আমরা চলে আসি ফাইব্রয়েড। এটা খুব কমন, প্রায়ই পাবেন, আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ফাইব্রয়েড দেখা যায় যে 20 to 30% ফিমেলের ক্ষেত্রে ওভার 30 ইয়ার্স এজে দেখা যায়, যে কোনো এজে হতে পারে, সিঙ্গল বা মাল্টিপল হতে পারে, সিমটোমেটিক বা অ্যাসিমটোমেটিক হতে পারে, যে কোনো সাইজের হতে পারে। হ্যাঁ, পেশেন্ট পেইন বা ব্লিডিং অ্যাবনর্মালিটি নিয়ে আসতে পারে, অ্যাসিমটোমেটিকও হতে পারে। ফাইব্রয়েড গুলো হচ্ছে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার। সো কোনো পেশেন্ট ফাইব্রয়েড আছে, এমন পেশেন্ট যদি প্রেগনেন্ট হয়ে যায়, তাহলে দেখবেন যে ফিটাসের গ্রোথের সাথে সাথে ফাইব্রয়েডের সাইজও বড় হচ্ছে। কাজেই ফাইব্রয়েডের মেজারমেন্ট প্রতি ফলোআপে দিয়ে দেওয়াটা খুবই খুবই জরুরি। ফাইব্রয়েড গুলোকে তার অবস্থান অনুযায়ী আমরা বিভিন্ন ভাবে নামকরণ করে থাকি। যেমন এখানে দেখেন আপনি একটা মাস লাইক স্ট্রাকচার পাচ্ছেন, যেটা ইউটেরাসের সেরাস লেয়ারকে ইনভলভ করেছে এবং বাইরের দিকে উঁচু হয়ে আছে শিখদের টুপির মতো। এটাকে বলা হয় সাব সেরাস ফাইব্রয়েড। আবার এটা খেয়াল করেন, এটা সেরাস লেভেল, মিউকাস লেভেল কাউকে ইনভলভ করেনি, মাসেল লেভেলে চুপটি করে বসে আছে। এটা হচ্ছে ইন্ট্রামুরাল ফাইব্রয়েড। আবার এটা দেখেন, এটা হচ্ছে ভেতরের মিউকাস লেভেলকে ইনভলভ করেছে এবং ভেতরের দিকে পুশ করছে। এটা হচ্ছে সাব মিউকোজাল ফাইব্রয়েড। তো সাবসেরাস ফাইব্রয়েডের পেশেন্ট গুলো পেইনের কমপ্লেন করে, সাবমিউকোজাল ফাইব্রয়েডের পেশেন্ট গুলো বেশি দেখা যায় যে ব্লিডিং অ্যাবনর্মালিটি কমপ্লেন করে। ইন্ট্রামুরাল গুলা প্রায় দেখা যায় যে অ্যাসিমটোমেটিক হচ্ছে এরকম। তো সাবমিউকাস গুলার ক্ষেত্রেও আপনি ফার্দার ইভ্যালুয়েশনের জন্য হিস্টেরোসোনোগ্রাম অ্যাডভাইস করে দিতে পারেন। ভিতরে যদি নরমাল স্যালাইন পুশ করে পানি দিয়ে ফ্লুইড দিয়ে ভরে দেওয়া যায়, তাহলে এই ফাইব্রয়েডটা আরো সুন্দর দেখা যায়। আচ্ছা,
ফাইব্রয়েড গুলো দেখা যায় যে বেশিরভাগই হাইপোইকুইক হয়, তবে হাইপার ইকুইকও হতে পারে, মিক্সড ইকোজেনিক হতে পারে, ভিতর ওয়ালে ক্যালসিফিকেশন হতে পারে, হ্যাঁ ভিতরে সিস্টিক পোষণ থাকতে পারে, অনেক ইয়েতেও এক্সেপশনও থাকতে পারে। তো এখানে দেখা যাচ্ছে আমরা দুটো হচ্ছে মাসলাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি হাইপোইকুইক। এগুলোকে আমরা কিভাবে চিনতে পারছি? এদের ওয়েল ডিফাইন্ড আউটলাইন আছে, ঠিক আছে, এই আউটলাইন দিয়ে আমরা এদেরকে চিনতে পারছি। তো যখনই আপনি কোনো মাসলাইক স্ট্রাকচার বডি যে কোনো জায়গায় পাবেন, তখন আপনার কিছু কিছু ব্যাপার উল্লেখ করতে হবে। যেমন আপনি সংখ্যায় কয়টা পেয়েছেন, শেপ কেমন, আউটলাইন কি রেগুলার না ইরেগুলার, ভেতরের ইকোজেনিসিটি কেমন, এর মেজারমেন্ট কত, এবং এক্সাক্ট লোকেশন কি, কোথায় পেয়েছেন। যেমন এখানে আপনি ফান্ডাসে পাচ্ছেন, আবার এখানে দেখেন আপনি ইউটেরাসের বডি লেভেলে পাচ্ছেন। বডির কোথায়? পোস্টেরিয়র মায়োমেট্রিয়াল ওয়াল, স্কিনের কাছাকাছি মায়োমেট্রিয়ামের যে ওয়ালটা এটা হচ্ছে এন্টেরিয়র মায়োমেট্রিয়াল ওয়াল, স্কিন থেকে দূরে মায়োমেট্রিয়ামের যে ওয়ালটা এটা হচ্ছে পোস্টেরিয়র মায়োমেট্রিয়াল ওয়াল। নরমালি মায়োমেট্রিয়াম একদম স্মুথ হোমোজেনাস হাইপোইকুইক, হ্যাঁ এর মধ্যে দেখা যাচ্ছে যে দুটো আপনি লেশন পাচ্ছেন। তো আপনি যেভাবে যে পয়েন্টগুলো বললাম সেভাবে বর্ণনা করে দিবেন। আবার এখানে দেখেন যে এই মাসলাইক স্ট্রাকচারটা কি করছে, হচ্ছে বাইরের দিকে সেরাস লেয়ারকে ইনভলভ করে বাইরের দিকে উঁচু হয়ে আছে, তাহলে এটা হচ্ছে সাব সেরাস ফাইব্রয়েড। আবার এটা দেখেন, এই ছবিটা খেয়াল করেন যে এটা কিন্তু হাইপোইকুইক না, হাইপারিকুইক, এবং ভেতরের মিউকাস লেভেলটাকে পুশ করেছে, তাহলে এটা হচ্ছে সাবমিউকাস। আবার এটা খেয়াল করেন, এটা হাইপোইকুইক, বাইরের সেরাস লেয়ারকে ইনভলভ করে বাইরের দিকে উঁচু হয়ে আছে, এটা হচ্ছে সাবসেরাস। হ্যাঁ, আবার এখানে দেখেন ক্যালসিফিকেশন দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় ফাইব্রয়েড উইথ ক্যালসিফিক ডিজেনারেশন। আবার এই ছবিটা দেখেন, এই ফাইব্রয়েডটা কিন্তু মিক্সড ইকোজেনিক, হাইপো হাইপার হাইপো হাইপার জেব্রা লাইক স্ট্রাইপ স্ট্রাইপ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ফাইব্রয়েড উইথ ডিজেনারেটিভ চেঞ্জ। এখন বিভিন্ন কিছু ফাইব্রয়েড আমি ছবি দেখাবো এবং প্রত্যেকটা একটু বর্ণনা দেব। ফাইব্রয়েড খুব ইম্পর্টেন্ট, প্রায়ই পাবেন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এখানে দেখেন আমরা একটা হাইপোইকুইক ফাইব্রয়েড পাচ্ছি, যেটা বাইরের সেরাস লেয়ারকে ইনভলভ হলে বাইরের দিকে উঁচু হয়ে যাচ্ছে, সাবসেরাস। আবার এখানে মাসেল লেয়ারে একটা পাচ্ছি, যেটা মিউকাস লেয়ার সেরাস লেয়ার কাউকে ইনভলভ করেনি এবং হাইপোইকুইক, এটা হচ্ছে ইন্ট্রামুরাল। এখানে একটা হাইপোইকুইক ফাইব্রয়েড আমরা দেখতে পাচ্ছি, যেটা ভেতরের মিউকাস লেভেলকে ইনভলভ করেছে, সাবমিউকাস। এখানে দেখেন জেব্রার মতো হাইপো হাইপার মিক্সড ইকোজেনিসিটি আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফাইব্রয়েড উইথ ডিজেনারেটিভ চেঞ্জ। এই ছবিটা এবং এই ছবিটা দুটোতেই আপনি দেখতে পাচ্ছেন যে ক্যালসিফিকেশন দেখা যাচ্ছে, তাহলে এটা হলো ফাইব্রয়েড উইথ ক্যালসিফিক ডিজেনারেশন। এই ছবিটা প্রেগন্যান্সির পাশাপাশি একটা ফাইব্রয়েড, এবং এর ভেতরে দেখেন ইরেগুলার অ্যানিকুইক এরিয়া, সিস্টিক পোর্শন আপনি দেখতে পাচ্ছেন, তাহলে এটা হচ্ছে ফাইব্রয়েড উইথ সিস্টিক ডিজেনারেশন। আবার এখানে দেখেন একটা ফাইব্রয়েড আপনি দেখতে পাচ্ছেন, যেটা মিউকাস লেভেল সেরাস লেভেল কাউকে ইনভলভ করেনি, মাসেল লেয়ারে আছে, তাহলে ইন্ট্রামুরাল, কিন্তু এটা হাইপোইকুইক না, হাইপারিকুইক। সাধারণত ফ্যাটি টিস্যুর উপস্থিতি থাকলে আমরা এরকম হাইপারিকুইক দেখতে পাই। তাহলে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন রকম ফাইব্রয়েড তার অবস্থান অনুযায়ী, তার নেচার অনুযায়ী এদেরকে এক এক নামে নামকরণ করছি। এখন আপনি ধরেন একটা ফাইব্রয়েড পেলেন, আপনি ডায়াগনোসিস করতে পারছেন যে এটা ফাইব্রয়েড, কিন্তু কি ধরনের ফাইব্রয়েড আপনি ডায়াগনোসিস করতে পারছেন না, কোনো অসুবিধা নেই, আপনি কমেন্টে লেখেন ইউটেরাইন ফাইব্রয়েড, এনাফ। এরপরে আসি অ্যাডেনোমায়োসিস। ইউটেরাসের টাফেস্ট ডায়াগনোসিস গুলোর মধ্যে হচ্ছে অ্যাডেনোমায়োসিস একটা। অ্যাডেনোমায়োসিসের জন্য বেস্ট ইনভেস্টিগেটিং মোডালিটি হচ্ছে টিভিএস, তবে প্যারাবডোমিনালিও আপনাকে দেখতে হবে, জানতে হবে বিষয়টা কি। তো অ্যাডেনোমায়োসিসের বিষয়ে অনেকগুলো বই একত্রে করে কিছু সংক্ষিপ্ত কিছু কথা এখন আপনাদেরকে বলবো, যেটা আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন আপনার জন্যই উপকার হবে। প্রথমে জানতে হবে যে অ্যাডেনোমায়োসিসটা কি। অ্যাডেনোমায়োসিস হচ্ছে এমন একটা মেডিকেল কন্ডিশন যেখানে এন্ডোমেট্রিয়াল টিস্যু চলে যাচ্ছে মায়োমেট্রিয়াম, যে কোনো কারণে এন্ডোমেট্রিয়াল টিস্যু মায়োমেট্রিয়ামে চলে যাচ্ছে। কারণটা, এক্সাক্ট কারণটা এখনো জানা যায়নি। বলা হয়ে থাকে যে এন্ডোমেট্রিয়ামকে যদি খুব বেশি হ্যান্ডেলিং করা হয় তাহলে এই ঘটনা ঘটতে পারে, যেমন বেশি বেশি ইন্টারভেনশন, ডিএনসি, হ্যাঁ বেশি ইনস্ট্রুমেন্টেশন, সার্জারি, এসব ক্ষেত্রে যত এন্ডোমেট্রিয়ামকে বেশি হ্যান্ডেলিং করবেন তত বেশি অ্যাডেনোমায়োসিসের পসিবিলিটি থাকে, এটা বলা হয়ে থাকে। 35 থেকে 50 ইয়ার্স এর মধ্যে বেশি কমনলি দেখা যায়, যে কোনো এজে হতে পারে। পেশেন্ট ডিসমেনোরিয়া, মেনোরেজিয়া এসব কমপ্লেন করে। অ্যাডেনোমায়োসিস ইউটেরাসের একটা নির্দিষ্ট জায়গায় ফোকালও হতে পারে, আবার পুরো ইউটেরাস জুড়ে ডিফিউজও হতে পারে, তবে ইউজুয়ালি ডিফিউজ অ্যাডেনোমায়োসিস দেখা যায়, পুরো ইউটেরাস জুড়েই দেখা যায়।
এখন আমরা হচ্ছে অ্যাডেনোমায়োসিসে কেমন দেখব, সোনোলজিক্যাল ফিচার কি কি পাবো সেটা খেয়াল করি। প্রথমে আপনি দেখবেন যে ইউটেরাসটা একটা ডার্টি লুক দিচ্ছে। আপনি যতই ফ্রিকোয়েন্সি ঠিক করেন, বেশি বেশি করে জেল দেন, সুন্দর করে স্ক্যান করেন, দেখবেন যে ছবিটা স্পষ্ট হচ্ছে না, কেমন একটা ডার্টি লুক। হ্যাঁ, তারপরে আপনি মেজারমেন্ট দেন, দেখবেন যে বাল্কি পাচ্ছেন ইউটেরাসটা, এবং দেখবেন যে ইউটেরাসে লিনিয়ার স্ট্রিয়েশনের মতো স্ট্রাইপ স্ট্রাইপ দেখা যাচ্ছে এবং আউটলাইনটা ইরেগুলার। এবার আপনি ভেতরের মায়োমেট্রিয়ামের দিকে নজর দেন, দেখবেন যে মায়োমেট্রিয়ামটা হেটারোজেনিয়াস এবং এন্টেরিয়র মায়োমেট্রিয়াল ওয়ালের থেকে পোস্টেরিয়র মায়োমেট্রিয়াল ওয়ালটা অনেক বেশি ওয়াইডার এবং হেটারোজেনিয়াস, এবং মায়োমেট্রিয়ামের ভেতরে ছোট ছোট সিস্টিক স্পেস বা ইকোজেনিক নোডিউল দেখা যাচ্ছে। এবার আপনি এন্ডোমেট্রিয়ামের দিকে নজর দেন, দেখবেন যে মায়োমেট্রিয়াম থেকে এন্ডোমেট্রিয়ামকে আপনি খুব একটা স্পষ্টভাবে আলাদা করতে পারছেন না, খুব সুন্দরভাবে আলাদা করতে পারছেন না, অস্পষ্ট মনে হচ্ছে। তো এগুলো হচ্ছে অ্যাডেনোমায়োসিসের ফিচার। এখন একটু ছবির সাথে মিলাই, এই ছবিটা খেয়াল করেন, ইউটেরাসটা কেমন একটা ডার্টি লুক দিচ্ছে এবং লিনিয়ার স্ট্রিয়েশন স্ট্রাইপ স্ট্রাইপ এরকম মনে হচ্ছে। আপনি মেজারমেন্ট দেন, দেখবেন বাল্কি, আউটলাইনটা খেয়াল করবেন, দেখবেন ইরেগুলার। এবার মায়োমেট্রিয়ামের দিকে নজর দেন, দেখবেন যে স্মুথ হোমোজেনাস মায়োমেট্রিয়াম হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে মায়োমেট্রিয়ামের এক এক জায়গায় ইকোজেনিসিটি এক এক রকম, হেটারোজেনিয়াস, এবং ইন্টেরিয়র মায়োমেট্রিয়াল ওয়ালের চেয়ে পোস্টেরিয়র মায়োমেট্রিয়াল ওয়ালটা অনেক বেশি ওয়াইডার এবং মোর হেটারোজেনিয়াস। মায়োমেট্রিয়ামে আরো ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে ছোট 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 সিস্টিক স্পেস অথবা ইকোজেনিক নোডিউলের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং এন্ডোমেট্রিয়ামের দিকে নজর দেন, যে খুব সহজেই যে এন্ডোমেট্রিয়াম আর মায়োমেট্রিয়ামকে আলাদা করতে পারছেন এরকম না, এন্ডোমেট্রিয়ামটা কিছুটা অস্পষ্ট। তো এগুলো হচ্ছে অ্যাডেনোমায়োসিসের ফিচার। এখন প্রশ্ন হচ্ছে যে একটা ইউটেরাসের ভিতরে কি সমস্ত ফিচারগুলো উপস্থিত থাকবে? তা না, একটা ইউটেরাসের ভিতরে এই সমস্ত ফিচারগুলো থাকতে পারে, আবার এমনও হতে পারে যে কিছু ফিচার উপস্থিত আছে, কিছু অনুপস্থিত। উভয় ক্ষেত্রেই এটা অ্যাডেনোমায়োসিসের মধ্যে পড়বে ডায়াগনোসিস। আপনি কমেন্টে যা যা পাচ্ছেন ডেসক্রিপশনে লিখবেন, এবং কমেন্টে লিখবেন হচ্ছে সাজেস্টিভ অফ অ্যাডেনোমায়োসিস, তারপর আপনি একটা টান দিয়ে লিখবেন টিবিএস ইজ সাজেস্টেড ফর ফার্দার ইভালুয়েশন। এভাবে আপনি ডায়াগনোসিসটা শেষ করবেন। আচ্ছা, এবার আমরা চলে আসি সার্ভিক্স। আমরা জানি যে সার্ভিক্স ইন্টারনাল অস থেকে এক্সটার্নাল অস পর্যন্ত, সার্ভিক্স 2.5 থেকে 3.5 সেন্টিমিটার পর্যন্ত হয়, কিন্তু যেহেতু এক্সটার্নাল অসটা লোকেট করতে পারলেও ইন্টারনাল অসটা আমরা ভালোভাবে লোকেট করতে পারছি না, এই জন্য আমরা কি করি, সার্ভিক্সের লেন্থটা মাপি না, আমরা সার্ভিক্সের এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা মাপি। সেটাকে এরকম ছবিতে চলে আসি, এটা হচ্ছে ইউটেরাসের একটা লংগিটিউডিনাল ভিউ, এটা ইউরিনারি ব্লাডার, এদিকে ফান্ডাস, এদিকে বডি, আর এটা হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্সের আমরা এন্টেরিয়র ওয়াল থেকে পোস্টেরিয়র ওয়াল পর্যন্ত এরকম ভার্টিক্যাল একটা মাপ নিই, এবং এটা হচ্ছে সার্ভিক্সের এপিডায়ামিটার। ঠিক আছে, এটা নালিপ্যারাস পেশেন্টদের ক্ষেত্রে 3 সেন্টিমিটার পর্যন্ত নরমাল, মাল্টিপ্যারাস পেশেন্টদের ক্ষেত্রে 3.5 সেন্টিমিটার পর্যন্ত নরমাল। এর বেশি যদি পান তাহলে বলবেন যে ব্রড সার্ভিক্স। আচ্ছা, তাহলে সার্ভিক্স, ব্রড সার্ভিক্স আপনি পেতে পারেন। এছাড়া সার্ভিক্সে আর কি হতে পারে, সিস্ট হতে পারে, সিম্পল সিস্ট হতে পারে, সিঙ্গেল অথবা মাল্টিপল, গুড়ি গুড়ি ছোট ছোট সাধারণত হয়, জুম করে দেখতে হয়, এগুলো ওভাল বা হাইপোইকুইক হয়, এর একটা ওয়েল ডিফাইন্ড থিন হাইপারিকুইক রেগুলার একটা মার্জিন থাকে, এবং তার পেছনে হচ্ছে অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট থাকে। সিঙ্গেলও হতে পারে, মাল্টিপলও হতে পারে, এগুলোকে বলা হয় ন্যাবোথিয়ান সিস্ট। ঠিক আছে, এই সার্ভিক্সে আর কি হতে পারে, পলিপ হতে পারে, পলিপ আল্ট্রাসোনোগ্রাফিতে প্যারাবডোমিনালি আমরা খুব ভালো ডায়াগনোসিস করতে পারি না, পলিপ ডায়াগনোসিসের জন্য সবচেয়ে বেটার হচ্ছে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাম বা হিস্টেরোসোনোগ্রাম অথবা টিবিএস। আর কি হতে পারে সার্ভিক্সে, মাস হতে পারে, কার্সিনোমা হতে পারে। এখন চলে আসি প্রথমে মাসে, সার্ভিক্সে আপনি একটা মাস লাইক স্ট্রাকচার পাচ্ছেন, আপনি ওই মাসের সূত্র ফলো করবেন, যে শেপটা কেমন, আউটলাইনটা রেগুলার কিনা, ভেতরের ইকোজেনিসিটি কেমন, এর মেজারমেন্ট কত। ঠিক আছে, এগুলো আপনি উল্লেখ করবেন। যদি ডপলার দেওয়ার সুবিধা থাকে ডপলার দিয়ে দেখলেন যে ভেতরে আপনি কালার নিচ্ছে কিনা, ভেতরে ফিডিং ভেসেল আছে কিনা। ঠিক আছে, এই হচ্ছে আপনার কাজ। এবং হচ্ছে কার্সিনোমার পেশেন্টগুলো আমরা সাধারণত জানি কি, কার্সিনোমার পেশেন্টগুলো ক্লিনিক্যালি ডায়াগনোসিস হয়ে আসে, প্যাপেসমিয়ার করে, হ্যাঁ, বিভিন্ন রকম টেস্ট করে ক্লিনিক্যালি ডায়াগনোসিস হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে আপনার কাছে কেন পাঠালো, আপনার কাজটা কি? আপনার দুটো কাজ, প্রথম হচ্ছে আপনি সার্ভিক্স চেক করে দিবেন, দ্বিতীয় কাজ হচ্ছে লিভার চেক করে দিবেন। সার্ভিক্সে কি কি চেক করবেন,
সার্ভিক্সে আপনি প্রথমে মেজারমেন্ট দেন, ব্রড আছে কিনা খেয়াল করেন, সার্ভিক্সের আউটলাইনটা ইরেগুলার কিনা খেয়াল করেন, সার্ভিক্সের ভেতরে ফ্লুইড কালেকশন দেখা যাচ্ছে কিনা খেয়াল করেন, সার্ভিক্সের ইকোজেনিসিটি হেটারোজেনিয়াস কিনা, এক এক জায়গায় এক এক রকম কিনা সেটা খেয়াল করেন। এছাড়া আরেকটা জিনিস খেয়াল করবেন যে সার্ভিক্সে আপনি কোনো মাস দেখতে পাচ্ছেন কিনা। যদি মাস দেখতে পান, সেটা শেপ কেমন, সেটার আউটলাইনটা রেগুলার কিনা, তার ভিতরের ইকোজেনিসিটি কেমন এবং তার মেজারমেন্ট কত। ডপলার দিলে সেখানে কালার ভিতরে ফিডিং ভেসেল দেখা যাচ্ছে কিনা। এগুলো হচ্ছে আপনার সার্ভিক্স রিলেটেড কাজ। তারপরে আপনি কোথায় যা যা পাচ্ছেন এগুলো লিখেন এবং হচ্ছে আপনি লিভার চেক করে দেন, লিভারে কোনো মেটাস্ট্যাটিক ফিচার আছে কিনা। যে কোনো কার্সিনোমার পেশেন্ট পেলেই আপনি লিভার ভালো করে চেক করে দিবেন যে লিভারে কোনো মেটাস্ট্যাটিক ফিচার আছে কিনা। যদি মেটাস্ট্যাসিসের ফিচার থাকে সেটা তো উল্লেখ করবেনই, যদি না থাকে সেটাও আপনি উল্লেখ করে দিবেন যে নো এভিডেন্স অফ মেটাস্ট্যাটিক ফিচার, এবং এ কারণেই আপনার কাছে পাঠিয়েছে। হ্যাঁ, এই কাজটা আপনাকে করে দিতে হবে। এবং সবসময় মনে রাখবেন যে আলট্রাসোনোগ্রাফি ডায়াগনোসিসে আমরা বিনাইন, ম্যালিগন্যান্ট, কার্সিনোমা এইসব শব্দ আমরা লিখবো না। আমরা মাস পেলে মাস লিখবো, ব্রড সার্ভিক্স পেলে, ইরেগুলার বা হেটারোজেনিয়াস সার্ভিক্স পেলে, সার্ভিক্সে কালেকশন, সার্ভাইকেল ক্যানেলে কালেকশন পেলে এইসব কথাবার্তা আমরা লিখবো। এমনও হতে পারে যে সার্ভাইকেল কার্সিনোমার পেশেন্ট, সার্ভিক্স আপনি নরমাল পাচ্ছেন, কোনো অসুবিধা নাই, আপনি নরমাল লিখে দেন। আপনি নিজে চোখে যা দেখবেন, আপনার চোখে বিশ্বাস করবেন, চোখে যা দেখবেন সব সেটাই আপনি লিখবেন। সবসময় যে মাস থাকতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, এখন এই ছবিটা আমরা আবার ফেরত আসি। এটা ইউটেরাসের একটা লংগিটিউডিনাল ভিউ, এটা ইউরিনারি ব্লাডার। ইউটেরাসের পোস্টেরিয়র, ইউটেরাসের এই পোস্টেরিয়র যে পোর্শনটা, ইউটেরাসের বডির পোস্টেরিয়র যে পোর্শনটা, এই জায়গাটাকে বলা হয় পোস্টেরিয়র কালডিস্যাক বা পাউচ অফ ডগলাস। সাধারণত বলা হয়ে থাকে ইউটেরাস এবং রেকটামের মধ্যবর্তী জায়গাটা হচ্ছে পাউচ অফ ডগলাস, কিন্তু রেকটাম আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে খুব ভালো দেখতে পাই না, এজন্য আমরা ধরে নেই যে ইউটেরাসের বডির পোস্টেরিয়র পোর্শনটাই হচ্ছে পোস্টেরিয়র কালডিসেক বা পাউচ অফ ডগলাস। নরমালি এই জায়গাটাতে কোনো ফ্লুইড কালেকশন থাকে না। ধরেন কোনো কারণে আপনি এখানে হচ্ছে অ্যানিকুইক এরিয়া দেখতে পাচ্ছেন, অ্যানিকুইক এরিয়া মানেই ফ্লুইডের উপস্থিতি, ফ্লুইড কালেকশন দেখতে পাচ্ছেন। সাথে সাথে আপনার এই ফ্লুইডের মেজারমেন্ট নিতে হবে। মেজারমেন্টটা আপনি কিভাবে নিবেন? ভার্টিক্যালি নিবেন, এই জাস্ট এই থিকনেসটুকু আপনি লম্বায় মাপবেন, ঠিক আছে? ভার্টিক্যালি মাপবেন ইন্টারপোস্টেড ডায়ামিটার। এটা 1 সেন্টিমিটার পর্যন্ত বা 10 মিলিমিটার পর্যন্ত নরমাল ফিজিওলজিক্যাল, যেমন এখানে লেখা হয়েছে ওভুলেশন। যদি আপনি 1 সেন্টিমিটারের বেশি পান তখন আবার এটা আপনার কমেন্টে, যেমন এখানে 2.1 সেন্টিমিটার পাওয়া গিয়েছে, তখন আবার আপনাকে কমেন্টে লিখতে হবে যে ফ্লুইড কালেকশন ইন কালডিস্যাক বা পাউচ অফ ডগলাস। এটাকে অনেকে মাইল্ড, মডারেট, সিভিয়ার এভাবে বলে। এটা নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, চোখের আন্দাজে বলা হয়। তবে পাউচ অফ ডগলাসে ফ্লুইড কালেকশন পেলেই পিআইডি লিখে দিবেন না, হচ্ছে ফ্লুইড কালেকশন পেলে শুধুমাত্র ফ্লুইড কালেকশনই লিখবেন। তবে পাউচ অফ ডগলাসে যদি আপনি ফ্লুইড কালেকশন পান, অবশ্যই ইউটেরাস, ওভারি, অ্যাডনেক্সাল রিজিয়ন সব ভালো করে চেক করে দিবেন যে অ্যাসোসিয়েটেড আর কোনো প্যাথোলজি আছে কিনা। ট্রান্সভার্স সেকশনে ফ্লুইড কালেকশনটা আপনি এরকম দেখতে পাবেন। আর এটা হচ্ছে ট্রান্সভার্স ইউটেরাস, এটা লংগিটিউডিনাল ইউটেরাস, এখানে গ্রস ফ্লুইড কালেকশন দেখা যাচ্ছে। এবার আমরা চলে আসি ওভারিতে। ইউটেরাসের দুই পাশে যে দুটো ওভাল স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ওভারি। যখন আমরা হচ্ছে ইউটেরাস ট্রান্সভার্স দিয়ে স্ক্যান করব, ট্রান্সভার্স স্ক্যানের সময়ই আমরা হচ্ছে দুই পাশে ওভারি পেয়ে যাব। আচ্ছা, ইন্ডিকেশন গুলো, ওভারি পেশেন্ট আপনার কাছে হচ্ছে রাইট বা লোয়ার, লেফট লোয়ার অ্যাবডোমেনে মাসের মতো ফিল করছে বা পেইন ফিল করছে, এরকম কমপ্লেন নিয়ে আসতে পারে। বাকি হচ্ছে কমপ্লেন ইন্ডিকেশন গুলো ইউটেরাসের মতো একদম সেম, এটা আমি রিপিট করছি না। প্রিপারেশন, পজিশন অফ দ্য পেশেন্ট, চয়েস অফ ট্রান্সডিউসার, গেইন সেটিং, এই চারটা জিনিস ইউটেরাসের মতো একদম সেম। এবার আসি স্ক্যানিং টেকনিক। স্ক্যানিং টেকনিকও ইউটেরাসের ট্রান্সভার্স স্ক্যানিং টেকনিকের মতো সেম। যখন আপনি সিমফাইসিস পিউবিসের উপরে ট্রান্সডিউসারটাকে ট্রান্সভার্সলি রাখবেন তখন আপনি ওভারি পেয়ে যাবেন। তারপরেও আমি স্ক্যানিং এর একটা ভিডিও আপনাদেরকে পরে দেখাবো। নর্মাল সোনোগ্রাফিতে ওভারি হাইপোইকুইক দেখা যায়, ওভাল বা ইলিপ্টিক্যাল শেপ দেখা যায়। এরকম হাইপোইকুইক দেখবেন, ওভার বা ইলিপ্টিক্যাল শেপ দেখাবেন, এবং এর ভেতরে ছোট ছোট কালো কালো পানির বিন্দুর মতো, ফোটার মতো দেখা যায়, এগুলো হচ্ছে ফলিকলস, ঠিক আছে? তো নর্মালি দেখা যায় যে এই প্রত্যেকটা মিনিস্ট্রুয়াল সাইকেলে এসে দেখা যায় যে একটা ফলিকল ম্যাচিউর হয় এবং মিড সাইকেল পরে এসে এই ফলিকলটা রাপচার করে।
এটাকে বলা হয় ডমিনেন্ট ফলিকল। ডমিনেন্ট ফলিকলের মেজারমেন্ট হচ্ছে গিয়ে 18 থেকে 24 মিলিমিটার, অনেকে 26 বা 28 মিলিমিটারও বলা হয়ে থাকে। কাজে আমরা 18 থেকে 28 মিলিমিটার পর্যন্ত ধরে নেব। কাজে এই মেজারমেন্টের ভিতরে ওভারির মধ্যে যদি কোনো আমরা সিস্টিক স্ট্রাকচার পাই, সেটাকে আমরা সিস্ট বলে চালিয়ে দেব না, সেগুলো হচ্ছে ডমিনেন্ট ফলিকল, দেখতে একদম সিস্টের মতো। আচ্ছা, এখন আমরা চলে আসি যে ওভারির মেজারমেন্টে। ওভারিতে সাধারণত আমরা ভলিউম মেজারমেন্ট করি। এখন ভলিউম মেজারমেন্টের জন্য আমাদের 3টা ডায়ামিটার দরকার হবে। তো এটা আমরা ইউরিনারি ব্লাডার ক্লাসে জেনেছি, পোস্টেড ক্লাসে জেনেছি যে 3টা ডায়ামিটারকে 0.52 দিয়ে গুণ দিলে আমরা হচ্ছে ভলিউমটা পেয়ে যাব। যেহেতু এটা একটা সলিড অর্গান, এটাকে আমরা সিসি হিসাবে লিখছি। তো সাধারণত বলা হয়ে থাকে যে ওভারি ভলিউম 8 সিসি পর্যন্ত নরমাল, এর বেশি গেলে এনলার্জ। কোনো কোনো বইয়ে বলা হয়েছে 10 সিসি পর্যন্ত নরমাল, এর বেশি গেলে এনলার্জ। এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ লাইফে। কিন্তু পোস্টমেনোপোজাল স্টেটে এসে ওভারি একদম ছোট ছোট গুড়ি গুড়ি হয়ে যায়, অনেক জুম করে নিয়ে খুঁজে পেতে এদেরকে দেখতে হয়। এগুলো সাধারণত 1 সিসি থেকে 2 সিসি পর্যন্ত হয়। তো পোস্টমেনোপোজাল স্টেটে এনলার্জ ওভারি যেহেতু খারাপ, কার্সিনোমার চান্স থাকে, সেই ক্ষেত্রে ওভারি এনলার্জ বলার আগে আপনাকে একটু ক্লিনিক্যালি কোরিলেট করতে হবে। যেমন আপনি 5 সিসির বেশি পাচ্ছেন কিন্তু কোনো এবং সাথে ক্লিনিক্যাল ফিচার প্রেজেন্ট আছে, সাইন সিমটমস প্রেজেন্ট আছে, সেই ক্ষেত্রে আপনি এটা এনলার্জ ওভারি লিখলেন। আবার দেখলেন যে কোনো ক্লিনিক্যাল ফিচার নেই, সেই ক্ষেত্রে আপনি 8 সিসি পর্যন্ত নরমাল ধরবেন, এর বেশি গেলে এনলার্জ বলবেন। আর ক্লিনিক্যাল ফিচার থাকলে 5 সিসি পর্যন্ত নরমাল ধরবেন, এর বেশি গেলে আপনি এনলার্জ বলবেন। এখন ওভারির আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে ওভারির খুব ইম্পর্টেন্ট একটা কথা, এটা হচ্ছে ওভারির সাইড ডিটারমিনেশনের জন্য এবং আইডেন্টিফিকেশনের জন্য। এটা যে ওভারি, এটা চিনবেন, এবং এটা কি রাইট ওভারি না লেফট ওভারি সাইড ডিটারমিনেশন করবেন। এই দুটো কাজ সবসময় করতে হবে ট্রান্সভার্স স্ক্যানে, কখনোই এই দুটো কাজ লঙ্গিটিউডিনাল স্ক্যানে করা যাবে না। আপনি আইডেন্টিফিকেশন করে ফেলেন, সাইড ডিটারমিনেশন করে ফেলেন, তারপর আপনি ট্রান্সভার্স সেকশন সরে, ট্রান্সভার্স ভিউ থেকে সরে গিয়ে লঙ্গিটিউডিনাল করেন, অবলিক করেন, যেভাবে ইচ্ছা দেখেন, অসুবিধা নাই। কিন্তু প্রথমে আপনাকে আইডেন্টিফিকেশন এবং সাইড ডিটারমিনেশন করতে হবে ট্রান্সভার্স ভিউতে। আচ্ছা, তারপরে আপনি ওভারির এরকম একটা লঙ্গিটিউডিনাল ভিউ নিলেন, একটা ট্রান্সভার্স ভিউ নিলেন। লঙ্গিটিউডিনাল ভিউতে আপনি একটা পারপেন্ডিকুলারে আরেকটা, দুইটা মাপ নিলেন। ট্রান্সভার্স ভিউতে আপনি সর্বোচ্চ একটা অবলিক মাপ নিলেন। তারপরে এই তিনটাকে আপনি ভলিউমের সূত্রে ফেলে দিলেন। ট্রান্স অ্যাবডোমিনালি ইউটেরাসের দুই পাশে এরকম ওভালি দুটো হাতের মতো দেখা যায়, এটা ইউরিনারি ব্লাডার, এটা ইউটেরাসের ট্রান্সভার্স ইমেজ, আর এই দুটো হচ্ছে লেফট এন্ড রাইট ওভারি। ঠিক আছে, আবার এখানে দেখা যাচ্ছে যে একটা ওভারি একটু দূরে, আবার এখানে দেখা যাচ্ছে যে একটা ওভারি পাউচ অফ ডগলাসে, এখানে দেখা যাচ্ছে যে একটা ওভারি ইউটেরাসের পোস্টেরিয়রলি। ঘটনাটা কি, অনেক সময় দেখা যায় যে ওভারি একটু সবসময় যে একদম কাছে কাছে ইউটেরাসের থাকবে এরকম না, অনেক সময় একটু দূরে সরে যায়, একটু পিছে চলে যায়। হ্যাঁ, এসব ক্ষেত্রে একটু বামে ডানে উপরে নিচে একটু চাপ টাপ দিয়ে খুঁজে বের করতে হয়। এগুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে আরো ভালোভাবে আপনাদেরকে শিখিয়ে দেব। আর এইগুলো হচ্ছে ওভারির ভিতরে ফলিকল, ডমিনেন্ট ফলিকল, 18 থেকে 28 মিলিমিটারের মধ্যে পারলে এগুলোকে আমরা ডমিনেন্ট ফলিকলই বলার চেষ্টা করব। এবং ওভারি, এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ভিউ, এটা হচ্ছে ট্রান্সভার্স ভিউ। আপনি দুইভাবে ওভারির ভলিউম নিতে পারেন, একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ভিউতে আপনি একটা লেংথ নিলেন, তার পারপেন্ডিকুলারে আপনি এন্টার পোস্টের ডায়ামিটার নিলেন, আর ট্রান্সভার্স ভিউতে একটা অবলিক মাপ নিলেন। এই তিনটা মেজারমেন্টকে আপনি ভলিউম মেজার করার জন্য ব্যবহার করলেন। আরেকটা উপায় আছে যে একটা ছবিতেই আপনি লেংথ, এপি এবং অবলিক, হ্যাঁ, তিনটা মেজারমেন্ট নিলেন, তারপরে আপনি ভলিউম মেজার করলেন। দুটো পদ্ধতি সঠিক, কোনোটাই ভুল নেই, রেজাল্টটা প্রায় কাছাকাছি আসে, আপনি যে কোনো একটা ব্যবহার করবেন সবসময়, সেটা আপনার ইচ্ছা। আচ্ছা, এখন চলে আসি যে ওভারিতে কি কি প্যাথোলজি হতে পারে। প্রথম কথা হচ্ছে সিস্টিক লেশন, নানান ধরনের সিস্ট পাই এবং এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন ফাংশনাল সিস্ট কি, ফলিকুলার সিস্ট, কর্পাস লুটিয়াল সিস্ট, হেমোরেজিক সিস্ট, থিকা লুটিয়ান সিস্ট আর ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম। এছাড়া আর কি পেতে পারি, পলিসিস্টিক ওভারি, এন্ডোমেট্রিওটিক সিস্ট বা এন্ডোমেট্রিওমা। এছাড়া ওভারিতে আর কি হতে পারে, টিউমার হতে পারে। তো আমরা প্রথমে একটা একটা করে সিস্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ফলিকুলার সিস্ট। আমি বলেছিলাম যে ডমিনেন্ট ফলিকল প্রত্যেকটা সাইকেলে এসে একটা ফলিকল আস্তে আস্তে বড় হয়ে ম্যাচিউর হয়, ঠিক আছে, তারপরে মিড সাইকেলের পরে এসে এটা আবার রাপচার হয়ে যায়। এই ঘটনা প্রতি সাইকেলেই ঘটে, এগুলোকে বলা হয় ডমিনেন্ট ফলিকল। কোনো কারণে একটা ডমিনেন্ট ফলিকল যদি রাপচার না হয়,
এবং সাইজে আস্তে আস্তে আরো বড় হতে থাকে, তখন সেটা একসময় গিয়ে সিস্টে পরিণত হয়। এগুলোকে বলা হয় ফলিকুলার সিস্ট। ঠিক আছে, এই ফলিকুলার সিস্টগুলো ইউনিল্যাটারাল হয় এবং একদম সিম্পল সিস্টের মতো দেখতে হয়, এবং এগুলো অ্যাসিম্পটোমেটিক থাকে, পেশেন্টের কোনো সাইন সিমটম থাকে না। এগুলোর জন্য কোনো ট্রিটমেন্টেরও প্রয়োজন হয় না, এগুলো নিজে নিজেই একটা বা দুইটা মিনিস্ট্রুয়াল সাইকেল পর নিজে নিজেই রিজলভ করে যায়। তাহলে এই সিস্টগুলো যদি আমরা পাই, আমরা এই সিস্টটা সিম্পল কিনা আমরা খেয়াল করব। প্রথম কথা হচ্ছে সিম্পল কিনা, একদম অ্যানিকুইক কিনা, এর হাইপারিকুইক থিন মার্জিন আছে কিনা, রাউন্ডেড বা ওভাল কিনা, এবং পেছনে হচ্ছে অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট আছে কিনা, এটা আমরা খেয়াল করব। তারপরে গিয়ে আমরা সাইজটা নিব। যদি আমরা দেখি যে সাইজ পাচ্ছি হচ্ছে 30 মিলিমিটার বা 3 সেন্টিমিটারের কম, সেক্ষেত্রে আমরা কমেন্টে লিখবো না, ভিতরে ডেসক্রিপশনে লিখে দিব। যদি 3 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটারের মধ্যে আমরা পাই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কমেন্টে লিখবো সিম্পল সিস্ট, রাইট অর লেফট ওভারিয়ান সিম্পল সিস্ট, এভাবে ডায়াগনোসিস করব। তারপরে আমরা একটা অ্যাডভাইস করব, সেটা হচ্ছে যে ফলো আপ আফটার 6 উইকস, কারণ হচ্ছে একটা বা দুটো মিনিস্ট্রাল সাইকেল পর নিজে নিজেই রিজলভ করে যায়, খালি ফলো আপ দিলেই চলে। যদি 5 সেন্টিমিটারের বেশি হয় সাইজ, তখন আবার হচ্ছে কার্সিনোমার চান্স থাকে, সেক্ষেত্রে আমরা আরেকটা অ্যাডভাইস লিখে দিব, সেটা হচ্ছে টিউমার মার্কার CA-125 হচ্ছে ফর ফার্দার ইভ্যালুয়েশন। এই টিউমার মার্কারটা আমরা ফার্দার ইভ্যালুয়েশনের জন্য অ্যাডভাইস করে দিব। এই চলে গেল আমাদের ফলিকুলার সিস্ট। এবার আসি কর্পাস লুটিয়াল সিস্ট। কর্পাস লুটিয়াল সিস্ট গুলো হচ্ছে সিম্পল সিস্ট, ইউনিল্যাটারাল। এগুলো সাধারণত প্রেগনেন্সিতে দেখা যায়। এসব পেশেন্ট অল্প অল্প পেইনের কমপ্লেন করে। ঠিক আছে, তো এগুলো একদম হচ্ছে প্রেগনেন্সির 8 থেকে 10 সপ্তাহ পর্যন্ত এগুলো আস্তে আস্তে সাইজে বাড়ে, তারপর নিজে নিজেই আবার সাইজে কমতে থাকে, রিজলভ করতে থাকে। প্রেগনেন্সির 16 সপ্তাহ 17 সপ্তাহ নাগাদ এসে দেখা যায় যে রিজলভ করে যায়। তো এগুলোকে আমরা বলি কর্পাস লুটিয়াল সিস্ট। এই সিস্ট গুলো দেখতে একদম সিম্পল সিস্টের মতো আমরা প্রেগনেন্সিতে পাবো। ঠিক আছে, আমরা খেয়াল করব যে এর ভেতরটা একদম পুরো কুচকুচে কালো আছে কিনা, অ্যানিকুইক আছে কিনা, কারণ খুব রেয়ারলি দেখা যায় যে হেমোরেজের চান্স থাকে, রাপচারের চান্স থাকে। তো আমরা সাইজটা খেয়াল করব এবং ভেতরটা একদম ক্লিয়ার আছে কিনা সেটা চেক করে দিব। এগুলো হচ্ছে কর্পাস লুটিয়াল সিস্ট, এগুলো সিম্পল সিস্টের মতো দেখতে হবে। এরপর আসে হেমোরেজিক সিস্ট। এতক্ষণ পেয়েছি আমরা ফলিকুলার সিস্ট, কর্পাস লুটিয়াল সিস্ট দুটোই সিম্পল সিস্ট। হেমোরেজিক সিস্টটা হচ্ছে কমপ্লেক্স সিস্ট। কমপ্লেক্স সিস্ট কোনগুলো? যে সিস্টগুলো সিম্পল সিস্টের যে কোনো একটা ক্রাইটেরিয়াকে ব্রেক করবে, সেটাই হচ্ছে কমপ্লেক্স সিস্ট। তো এই সিস্টের পেশেন্টগুলো অ্যাকিউট অনসেট অফ পেলভিক পেইন নিয়ে আসে, এবং আপনি যখন দেখা শুরু করবেন দেখবেন কমপ্লেক্স সিস্ট পাচ্ছেন। সেটা কিরকম? এই যে এই ছবিটা খেয়াল করেন, এই সিস্টের ভেতরটা কিন্তু ক্লিয়ার না, সাদা সাদা ডট 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 ইকো রিফ্লেক্টিভ ফোকাইয়ের মতো আপনি দেখতে পাচ্ছেন। আবার এই ছবিটা খেয়াল করেন, চিকন চিকন সুতার মতো দেখা যাচ্ছে, এবং এই সবগুলো মিলে একটা জালের মতো, একটা নেটের মতো তৈরি হয়েছে। এটাকে বলা হয় রেটিকুলার প্যাটার্ন, এবং এই চিকন সুতার মতো অংশগুলো হচ্ছে ফিব্রিন ট্রেস। ঠিক আছে, আবার এই ছবিটা খেয়াল করেন, এখানে কিছু সিস্টিক পোর্শন দেখা যাচ্ছে, কিছুটা সলিড পোর্শন দেখা যাচ্ছে, আবার চিকন সুতার মতো পোর্শনও দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে হেমোরেজিক সিস্ট। ব্লাড ক্লটের কারণে এরকম সলিড পোর্শন আপনি দেখতে পাচ্ছেন। যদি আপনি ডপলার দেন, দেখবেন এই সিস্টগুলোর ভেতরে কোনো রকম কালার নিচ্ছে না, ভেতরে কোনো ব্লাড সাপ্লাই বা ভাস্কুলারিটি শো করছে না। ঠিক আছে, তো আপনি কমেন্টে কি লিখবেন? আপনি রাইট অর লেফট ওভারিয়ান বা অ্যাডনেক্সাল কমপ্লেক্স সিস্ট হিসাবে ডায়াগনোসিস করবেন। তারপর আপনি টান দিয়ে লিখতে পারেন পসিবলি হেমোরেজিক সিস্ট। ঠিক আছে, এভাবে আপনি ডায়াগনোসিসটা লিখবেন। এবার আসি থিকা লুটিয়াল সিস্ট। থিকা লুটিয়াল সিস্টটা একটু জটিল, আমাদেরকে প্রথমে কেন হচ্ছে কিভাবে হচ্ছে জানতে হবে। প্রথম কথা হচ্ছে যে কোনো কারণে আপনার বডিতে যদি সিরাম বিটা-সিজি লেভেল অনেক বেশি বেড়ে যায়, তাহলে কি হয়, ওভারিয়ান ব্লাড ভেসেলের উপরে একটা অ্যাবনর্মাল রিয়াকশন হয়, হচ্ছে ওভারিয়ান ভেসেল থেকে ফ্লুইড লিক করতে থাকে। এই ফ্লুইডগুলো এসে ওভারিতে জমা হয়, ওভারিকে সোলেন করে সাইজে বড় করে দেয়। এবং এই ফ্লুইড শুধু যে ওভারিতেই জমা হয় তা না, এই ফ্লুইড অনেক সময় হচ্ছে ওভারির বাইরে হচ্ছে অ্যাবডোমেনেও চলে আসতে পারে। এখন এই সিস্টগুলোর হচ্ছে কিছু রিস্কি ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে এই অ্যাসাইটিস, এসব পেশেন্টের অনেক সময় অ্যাসাইটিস ডেভেলপ করে, প্লুরাল ইফিউশন হয়,
তারপরে হচ্ছে রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি, রেনাল ইম্পেয়ারমেন্ট, এগুলো হয়ে পেশেন্ট শকে চলে যায়। কাজেই থিকা লুটিয়াল সিস্ট পাচ্ছেন এমন কোনো পেশেন্টের যদি পাশাপাশি অ্যাসাইটিস, প্লুরাল ইফিউশন এসব দেখতে পান আপনি, তাহলে বুঝবেন যে এটা খুবই ভেরি রিস্কি সাইন। যে কোনো মুহূর্তে এই পেশেন্ট শকে যাবে। যত দ্রুত সম্ভব এই পেশেন্টকে আপনি আইসিইউ বেসড একটা হসপিটালে রেফার করবেন। এছাড়াও যদি এই রিস্কি সাইনগুলো নাও থাকে, থিকা লুটিয়াল সিস্ট যদি আপনি পান, যত দ্রুত সম্ভব এই পেশেন্টের রিপোর্ট ছেড়ে দিবেন। এই পেশেন্ট আটকে রাখার চেষ্টা করবেন না, কারণ এই পেশেন্টগুলো খুব দ্রুত শকে চলে যায়। এখন কাদের হচ্ছে, কেন হচ্ছে? তো কিছু কিছু পেশেন্টকে আমরা, ইনফার্টিলিটি পেশেন্টকে কি করি, ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিই। ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দেওয়ার পরে কি হয়, ওভারিয়ান হাইপার স্টিমুলেশন হয়। হ্যাঁ, এটাকে বলা হয় ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম। এই দাগগুলো কোথা থেকে আসছে? আচ্ছা, এগুলোকে বলা হয় যে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম। ঠিক আছে, এই ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোমে যেটা হচ্ছে যে আপনি ইনফার্টিলিটির পেশেন্টকে ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিয়েছেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এটা হয়। কাদের ক্ষেত্রে হয়? তাদের ক্ষেত্রেই যাদের একটু হাই রিস্কের চান্স থাকে, যেমন যাদের পিসিওডি থাকে, যাদের লার্জ নাম্বার অফ ফলিকল থাকে, যাদের বয়স 35 এর নিচে, যাদের ওয়েট কম, এবং যাদের আগে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোমের হিস্ট্রি আছে, এসব পেশেন্টকে বেশি ক্ষেত্রে দেখা যায় যে ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিলে হচ্ছে এই ঘটনা ঘটতে পারে। এছাড়া মোলার প্রেগনেন্সি, টুইন প্রেগনেন্সি, ট্রিপলেট প্রেগনেন্সি, এসব ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে পারে। কাজে আপনি থিকা লুটিয়াল সিস্ট যদি পান, পাশাপাশি মোলার প্রেগনেন্সি আছে কিনা, বা টুইন বা ট্রিপলেট প্রেগনেন্সি, দ্যাট মিন্স মাল্টিপল প্রেগনেন্সি আছে কিনা, সেটা চেক করে দিবেন। এবং অ্যাসাইটিস, প্লুরাল ইফিউশন, এসব রিস্কি সাইন আছে কিনা এটা চেক করবেন। হিস্ট্রি নিয়ে জানবেন পেশেন্ট ইনফার্টিলিটি ট্রিটমেন্ট পাচ্ছে কিনা, ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দেওয়া হচ্ছে কিনা, এসব আপনি জেনে দিবেন। থিকা লুটিয়াল সিস্ট যদি আপনি পান, অবশ্যই ডায়াগনোসিসের নিচে ফার্দার ইভ্যালুয়েশনের জন্য একটা অ্যাডভাইস লিখে দিবেন, সেটা হচ্ছে সিরাম বিটা এসিজি লেভেল। এখন কথা হচ্ছে যে এই থিকা লুটিয়াল সিস্ট দেখতে কেমন হবে? এটা হচ্ছে একটা লাইনে আমি বলবো, এটা একটু মনে রাখার চেষ্টা করেন। সেটা হচ্ছে বাইল্যাটারাল এনলার্জড ওভারিজ উইথ মাল্টিপল ডমিনেন্ট ফলিকলস। বাইল্যাটারাল, দুই দিকেই পাবেন এনলার্জড ওভারিজ, ভলিউম নিলে দেখবেন ওভারিগুলার সাইজ বড়, এবং মাল্টিপল ফলিকল পাবেন এগুলোর ভিতরে, এবং ফলিকল গুলো বড় বড়। হ্যাঁ, অনেকগুলো ফলিকল বড় বড় পাবেন, ডমিনেন্ট ফলিকলের মতো বড় বড় পাবেন, এবং দুই দিকেই ওভারি সাইজ বেশি পাবেন। বাইল্যাটারাল এনলার্জড ওভারিজ উইথ মাল্টিপল ডমিনেন্ট ফলিকলস, এটা হচ্ছে থিকা লুটিয়াল সিস্ট বা ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম। এখানে ছবি দেখেন, এটা অনেকটা দেখতে গরুর গাড়ির চাকার মতো। ঠিক আছে, এটাকে বলা হয় কার্ট হুইল অ্যাপিয়ারেন্স। এবার আসি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এটা খুব ইম্পর্টেন্ট, প্রায়ই পাবেন আপনাদের জন্য, হচ্ছে কমন ফাইব্রয়েড এবং পিসিওডি, এই দুটো ডায়াগনোসিস আপনি প্রায়ই পাবেন। প্রথমে হচ্ছে এদের কিছু টিপিক্যাল ক্লিনিক্যাল ফিচার থাকে পিসিওডি পেশেন্টের, সেগুলো হচ্ছে অলিগোমেনোরিয়া, ইনফার্টিলিটি, হার্সুটিজম, ওবেসিটি। এগুলোকে একত্রে বলা হয় স্টিন লিভেনথাল সিনড্রোম। এটা ভাইবাতেও জিজ্ঞেস করে, আপনার প্র্যাকটিস টাইপও খুব লাগবে, এটা একটু খেয়াল করবেন। এবং আপনি আলট্রাসোনোগ্রাফিতে কি পাবেন, এই কথাটাও আমি এক লাইনে বলবো, প্রত্যেকটা ওয়ার্ড ইনফরমেটিভ, এই একটা লাইন যদি আপনি মনে রাখতে পারেন যথেষ্ট। সেটা হচ্ছে বাইল্যাটারাল এনলার্জড ওভারিজ উইথ মাল্টিপল পেরিফেরাল সাব সেন্টিমেট্রিক ফলিকলস। বাইল্যাটারাল, এটাও একটা বাইল্যাটারাল ডিজিজ, এনলার্জড ওভারিজ, এই ক্ষেত্রেও ওভারিগুলোর ভলিউম আপনি বেশি বেশি পাবেন। তারপরে উইথ মাল্টিপল, দুইটা ওভারিতেই আপনি মাল্টিপল ফলিকল পাবেন, মোর দেন 8 ইন নাম্বার, কিছু কিছু বইয়ে বলা হয়েছে মোর দেন 5 ইন নাম্বার। পেরিফেরাল, এই ফলিকল গুলো পেরিফেরির দিকে সজ্জিত থাকবে মালার মতো, এটাকে বলা হয় পার্ল স্ট্রিং অ্যাপিয়ারেন্স। এবং সাব সেন্টিমেট্রিক, এই ফলিকল গুলো ছোট ছোট, 1 সেন্টিমিটারেরও কম, 0 থেকে 10 মিলিমিটারের মধ্যে হবে। তাহলে কি হলো, বাইল্যাটারাল এনলার্জড ওভারিজ উইথ মাল্টিপল পেরিফেরাল সাব সেন্টিমেট্রিক ফলিকলস, এই গেল আপনার পিসিওডি। এটা একটা এন্ডোক্রাইনোলজিক্যাল ডিসঅর্ডার। কাজেই কমেন্টের পলিসিস্টিক ওভারির কমেন্টের নিচে আপনি লিখে দিবেন ক্লিনিকো হরমোনাল কোরিলেশন ইজ সাজেস্টেড। সেটা কি, ক্লিনিক্যালি এর স্টিন লিভেনথাল সিনড্রোম থাকতে হবে, এর কিছু হরমোনাল এসে করতে হবে, যেহেতু এটা একটা এন্ডোক্রাইনোলজিক্যাল ডিসঅর্ডার। ফার্দার ইভ্যালুয়েশনের জন্য এই কথাটা আপনি লিখে দিতে পারেন। ওভারির হচ্ছে স্টাডির জন্য টিবিএস বেটার। এন্ডোমেট্রিয়াম,
এবং ওভারির স্টাডির জন্য অ্যাডেনোমায়োসিসের জন্য টিভিএস বেটার। কিন্তু যেহেতু আমাদেরকে পার অ্যাবডোমিনালি দেখতে হবে, জানতে হবে, ওভারি এবং এন্ডোমেট্রিয়াম এই দুটোই আমরা সবসময় চেষ্টা করব জুম করে নিয়ে দেখার জন্য। এখানে কিছু জুম করা ছবি দেখেন, এই যে এখানে দেখেন মাল্টিপল ফলিকল দেখা যাচ্ছে এবং মালার মতো পেরিফেরির দিকে মালার মতো সজ্জিত আছে, এগুলো হচ্ছে পিসিওডি। এবার আসি এন্ডোমেট্রিওমা বা এন্ডোমেট্রিওটিক সিস। অ্যাডেনোমায়োসিসে আমি আপনাদেরকে বলেছিলাম যে এন্ডোমেট্রিয়াল টিস্যু চলে যায় মায়োমেট্রিয়ামে কোনো কারণে। তো এমন যদি হয় যে এন্ডোমেট্রিয়াল টিস্যু চলে যাচ্ছে আউটসাইড দ্য ইউটেরাস, তখন এটাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। যেমন এটা ইউটেরাসের বাইরে ফেলোপিয়ান টিউবে যেতে পারে, ওভারিতে যেতে পারে, অ্যাবডোমেনের যে কোনো জায়গায় যেতে পারে, এমনকি আপনার সিজারিয়ান সেকশনের স্কারের নিচেও চলে আসতে পারে। এগুলোকে বলা হয় এন্ডোমেট্রিওমা। এই পেশেন্টগুলো হচ্ছে ডিসমেনোরিয়া, ডিসপেরোনিয়া এইসব কমপ্লেন নিয়ে আসে। হ্যাঁ, এবং একটা টিপিক্যাল কথা এই পেশেন্টগুলো বেশিরভাগ পেশেন্টই বলে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে বলবে যে প্রতিবার পিরিয়ডের সময় আমার এই জায়গাটায় ব্যথা করে। ওই জায়গাটায় আপনি প্রোব দিয়ে দেখবেন যে একটা এন্ডোমেট্রিওমা বসে আছে। ঠিক আছে, কাজেই পেশেন্টের সাথে একটু কথা বলে হিস্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা ডায়াগনোসিসের ক্ষেত্রে এটা আপনার জন্য হেল্পফুল হবে। এটাও আমি এক লাইনে বলবো, প্রত্যেকটা ওয়ার্ড ইনফরমেটিভ, প্রত্যেকটা ওয়ার্ড আমি ডিসক্রাইব করব। সেটা হচ্ছে হাইপোইকুইক হোমোজেনাস মাস উইথ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লো লেভেল ইন্টারনাল ইকোস। একটা মাস্টাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেটা হাইপোইকুইক, আশেপাশের স্ট্রাকচার থেকে যার ইকোজেনিসিটি কম, এবং হোমোজেনাস, সব দিকে একই রকম দেখতে। ভেতরে ইন্টারনাল ইকো আছে, এই সাদা সাদা গুড়ি 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 ইন্টারনাল ইকো আছে। এই ইকো গুলার লেভেল হচ্ছে লো লেভেল, এর ব্রাইটনেসের লেভেল লো লেভেল, তার মানে ব্রাইট হোয়াইট না, এগুলো হচ্ছে ডাল হোয়াইট, এবং এগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, একদম সুবিন্যস্ত ভাবে হচ্ছে সজ্জিত আছে। তাহলে কি হলো? হাইপোইকুইক হোমোজেনাস মাস উইথ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লো লেভেল ইন্টারনাল ইকোস, এটাই হচ্ছে এন্ডোমেট্রিওমা বা এন্ডোমেট্রিওটিক সিস্ট। এটা সবচেয়ে কমন লোকেশন হচ্ছে ওভারি। হ্যাঁ, এটাকে অনেকে বলা হয়, অনেকে চকলেট সিস্টও বলে, কিন্তু ইদানিং আমরা চকলেট সিস্টেমটা লিখি না, আমরা লিখি এন্ডোমেট্রিওটিক সিস্ট বা এন্ডোমেট্রিওমা। এই ছবিটা দেখে রাখেন, এটা হচ্ছে এন্ডোমেট্রিওটিক সিস্টের একটা টিপিক্যাল এক্সাম্পল, এরকমই পাবেন, মনের মধ্যে গেঁথে রাখেন। এবার আসি ওভারিয়ান টিউমার। ওভারিয়ান টিউমার গুলো মাস লাইক স্ট্রাকচার আপনি অ্যাডনেক্সাল রিজিয়নে পাবেন, এবং এগুলো সাধারণত হচ্ছে কমপ্লেক্স হয়। এগুলোর চেহারা বিভিন্ন রকম হতে পারে। ডার্মাটোসিস যেমন ইয়েতে আপনাদেরকে যেমন হাইডাটিসিস যেমন দেখিয়েছে, এক একটা এক এক রকমের, ওই রকম ওভারিয়ান টিউমারও এক একটা এক এক রকম হতে পারে। হ্যাঁ, আমি একটু পরে আসছি সেটা নিয়ে। এবং আমরা বিনাইন ম্যালিগনেন্ট এগুলো লিখবো না, আমরা মাস পেলে রাইট অর লেফট ওভারিয়ান না লিখে অ্যাডনেক্সাল লেখা বেটার। এই ক্ষেত্রে অ্যাডনেক্সাল মাস বা কমপ্লেক্স মাস এভাবে ডায়াগনোসিস করবো, এবং ফার্দার ইভ্যালুয়েশনের জন্য আমরা হচ্ছে এফএনএসি এবং টিউমার মার্কারস অ্যাডভাইস করে দিতে পারি। আচ্ছা, এখন একটু দেখেন ছবিগুলা, এখানে আমরা একটা কমপ্লেক্স সলিড মাস দেখতে পাচ্ছি। সলিড বলছি এই জন্যই, কোনো অ্যানিকুইক এরিয়া বা সিস্টিক ফ্লুইডের পোর্শন দেখতে পাচ্ছি না। কমপ্লেক্স কেন? এখানে অনেকগুলো সেপ্টেশন আছে, দেয়ালের মতো আছে, এবং সেপ্টেশন গুলোর হচ্ছে আমাদের মেজারমেন্ট নিতে হবে, এর থিকনেসটা মাপতে হবে। যদি লেস দেন 3 মিলিমিটার হয় তাহলে থিন সেপ্টেশন, যদি মোর দেন 3 মিলিমিটার হয় তাহলে হলো থিক সেপ্টেশন। থিন সেপ্টেশন নাকি থিক সেপ্টেশন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার উল্লেখ করে দেয়া বেটার। আচ্ছা, যেটা বলছিলাম যে থিন সেকশন না থিক সেপ্টেশন উল্লেখ করে দেয়া বেটার। যদি ঠিক হয় তাহলে দেখা যায় যে ম্যালিগনেন্সির চান্স থাকে, এই জন্য থিন না থিক এটা আমরা উল্লেখ করে দেব। আবার এই ছবিটায় দেখেন সিস্টিক পোর্শন, সলিড পোর্শন দুটোই আছে, সেপ্টেশন আছে, থিকনেস মেপে দেখবেন থিন না থিক। ঠিক আছে, এখানেও দেখেন সিস্টিক পোর্শন, সলিড পোর্শন দুটোই আছে, অনেকটা হেমোরেজিক সিস্টের ব্লাড ক্লটের ছবিটার মতো। ডপলার দেন, দেখেন ভেতরে কালার নিচ্ছে, তার মানে ভাস্কুলারিটি আছে, তার মানে কনফার্ম হলেন যে এটা একটা মাস। এখানেও দেখেন সিস্টিক পোর্শন, সলিড পোর্শন দুটোই আছে, কমপ্লেক্স মাস, কিন্তু সলিড পোর্শনটা হাইপারিকুইক। ফ্যাটি টিস্যুর উপস্থিতি থাকলে দেখা যায় এরকম হয়। তাহলে দেখা যাচ্ছে মাসগুলো আমরা বিভিন্ন রকম পাচ্ছি। তো মাস পেলে আমরা কি করবো? ওই আবার মাসের সূত্রে চলে যাব,
কোথায় কোন সাইডে পেয়েছি সেটা উল্লেখ করব, বা লেফট সাইডে না রাইট সাইডে, কোথায় পেয়েছি, এটার শেপটা কেমন, আউটলাইনটা রেগুলার না ইরেগুলার, এর ভেতরটা কমপ্লেক্স কিনা, এর ভেতরে সলিড না সিস্টিক নাকি বোথ সলিড অ্যান্ড সিস্টিক, তারপরে হচ্ছে ভেতরে সেপ্টেশন আছে কিনা, যদি সেপ্টেশন থাকে সেগুলো থিকনেস মেপে দেখবো থিন সেপ্টেশন না থিক সেপ্টেশন, এবং ডপলার দিয়ে দেখার চেষ্টা করব যে ভেতরে কালার ফ্লো বা ভাস্কুলারিটি শো করছে কিনা। তারপরে ফার্দার ইভ্যালুয়েশনের জন্য এফএনএসি এবং টিউমার মার্কার অ্যাডভাইস করে দিব এবং কমেন্টে রাইট অর লেফট ডায়াগনোসাল কমপ্লেক্স মাস হিসাবে ডায়াগনোসিস করব। কাজ শেষ। এখন আরেকটা কাজ রয়ে গিয়েছে, ধরেন আপনি অ্যাডনেক্সাল মাস পাচ্ছেন, অবশ্যই পেশেন্টের এলএমপি জিজ্ঞাসা করবেন, মিসড পিরিয়ডের হিস্ট্রি আছে কিনা, কারণ এসব একটোপিক প্রেগন্যান্সিতে দেখা যায় যে যেসব পেশেন্টের হচ্ছে মিস পিরিয়ডের হিস্ট্রি থাকে এবং হচ্ছে আপনি অ্যাডনেক্সাল মাস পাচ্ছেন, একটোপিকের পসিবিলিটি থাকতে পারে। একটোপিক প্রেগন্যান্সি অ্যাবর্শন রিলেটেড আলাদা ক্লাস হবে, তখন আমরা আরো ডিটেলসে জানবো এইসব নিয়ে। এখন শুধু বলে রাখি যে মিস পিরিয়ডের হিস্ট্রি আছে এবং অ্যাডনেক্সাল রিজিয়নে আপনি মাস পাচ্ছেন, অবশ্যই ফার্দার ইভ্যালুয়েশনের জন্য আপনি টিবিএস এবং সিরাম বিটা ইসিজি অ্যাডভাইস করে দিবেন টু এক্সক্লুড একটোপিক প্রেগন্যান্সি। এখন দেখেন এখানে আমরা একটা মাসলাইক স্ট্রাকচার পাচ্ছি যার ভেতরটা ঘোলা ঘোলা এবং মাঝখানে হাইপারিকুইক উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো। আবার এখানে সিস্টিক সলিড দুইটা পোর্শনই পাচ্ছি, সলিড পোর্শনটা কেমন ঘোলা ঘোলা। আবার এই ছবিটা দেখেন এন্ডোমেট্রিওটিক সিস্টেমের মতো ভিতরে লো লেভেল ইন্টারনাল ইকো আছে, কিন্তু একটা হাইপারিকুইক স্ট্রাকচার উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দেখতে পাচ্ছি। এগুলো কি? এগুলো হচ্ছে ডারময়েড সিস্ট। ডারময়েডে আমরা জানি যে হচ্ছে হেয়ার থাকে, টিথ থাকে, নেইল থাকে, ফ্যাটি টিস্যু থাকে। তো এইসব কারণে টিথ, নেইল এগুলো ডেনসিটি বেশি, এই জন্য আমরা এরকম হাইপারিকুইক স্ট্রাকচার উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দেখতে পাই। আমরা কমেন্টে ডারময়েড সিস্ট লিখবো না, আমরা কমপ্লেক্স সিস্ট বা কমপ্লেক্স মাস হিসাবে ডায়াগনোসিস করবো, কিন্তু আমরা এই যে ভেতরে যদি হাইপারিকুইক স্ট্রাকচার উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো পাই বা লো লেভেল ইকো ঘোলা ঘোলা অংশ পাই, এগুলো আমরা অবশ্যই উল্লেখ করে দিব ভেতরে ডেসক্রিপশনে। এবার আমরা একটু ভিডিও দেখব। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। আমরা এখানে বিশাল একটা ইউটেরাস দেখতে পাচ্ছি, বেশ সাইজে বড়, চোখের আন্দাজে বোঝা যাচ্ছে। এদিকে হচ্ছে ফান্ডাস, এইদিকে বডি, আর এটা হচ্ছে সার্ভিক্স। ঠিক আছে, এই যে ফান্ডাস, রাউন্ডেড পোর্শনটা ফান্ডাস, এটা বডি, এদিকে সার্ভিক্স। এখন দেখা যাচ্ছে যে ইউটেরাসে আমরা একটা 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 এরিয়া দেখতে পাচ্ছি, একটা মাস্টাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে হাইপো হাইপার এরকম স্ট্রাইপ হচ্ছে, জেব্রা লাইক হচ্ছে মিক্সড ইকোজেনেসিটি দেখা যাচ্ছে। এটা হলো এক ধরনের ফাইব্রয়েড এবং এটাকে বলা হয় ফাইব্রয়েড উইথ ডিজেনারেটিভ চেঞ্জ। এই ছবিটা খেয়াল করেন, এখানে এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এটা হচ্ছে ইউটেরাস। এই ইউটেরাসটা কেমন যেন দেখেই মনে হচ্ছে অস্পষ্ট। হ্যাঁ, ইউটেরাসটা কেমন একটা ডার্টি লুক দিচ্ছে। প্রথম দেখাতে আপনার মনে হলো যে ইউটেরাসটা একটা ডার্টি লুক দিচ্ছে, তারপর দেখেন ইউটেরাসটা কেমন স্ট্রাইপ লিনিয়ার স্ট্রিয়েশনের মতো দেখা যাচ্ছে। মাপ নিয়ে দেখলেন যে আপনি বাল্কি পাচ্ছেন। এবার আপনি ভেতরে খেয়াল করেন যে এই আউটলাইনটা দেখেন, আউটলাইনটা কেমন ইরেগুলার। ভেতরে ইয়েটা মায়োমেট্রিয়ামটা হেটারোজেনিয়াস এবং মায়োমেট্রিয়ামে ছোট ছোট সিস্টিক স্পেসের মতো দেখা যাচ্ছে। এন্ডোমেট্রিয়ামটাও খুব একটা স্পষ্ট না। তাহলে এটা কি হতে পারে? এটা হচ্ছে যে অ্যাডেনোমায়োসিস। আপনি যতই হচ্ছে নেয়ার চেষ্টা করেন, এই যে দেখেন লিনিয়ার স্ট্রিয়েশনের মতো দেখা যাচ্ছে, লিনিয়ার স্টেশনের মতো দেখা যাচ্ছে। মায়োমেট্রিয়ামটা হেটারোজেনিয়াস, এন্ডোমেট্রিয়ামটাও খুব স্পষ্ট না, এই যে এখানে ছোট ছোট সিস্টিক স্পেসের মতো দেখা যাবে। এই যে এই যে ছোট এই যে সিস্টিক স্পেসের মতো দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে অ্যাডেনোমায়োসিস। হ্যাঁ, এন্ডোমেট্রিয়াল টিস্যু কোনো কারণে মায়োমেট্রিয়ামে যদি চলে যায় তাহলে এই পরিস্থিতিটা তৈরি হয়, এটাকে বলা হয় অ্যাডেনোমায়োসিস। এবার আমরা ওভারি কিভাবে স্ক্যান করতে হয় সেটা দেখব। এটা হচ্ছে একটা পেশেন্ট, এই হচ্ছে ট্রান্সডিউসার, লোয়ার অ্যাবডোমেনে সিম্ফাইসিস পিউবিসের একটু উপরে, আম্বিলিকাসের নিচে আমরা হচ্ছে ট্রান্সডিউসারটাকে ট্রান্সভার্সলি ধরেছি। ঠিক আছে, তো আমরা যেই দিকের ওভারি নেওয়ার চেষ্টা করব তার উল্টা দিকে একটু হালকা প্রেস করার চেষ্টা করব। আপনি ট্রান্সডিউসারের দিকে খেয়াল রাখেন, পরে এই দিকে তাকাবেন। ঠিক আছে, আমি শুরু করি।
এই যে দেখেন যে আমি এক সাইডে, এটা হচ্ছে রাইট সাইড, আমি রাইট সাইডে চাপ দিলাম, সাউন্ড পাঠিয়ে দিলাম লেফট সাইডে, সাউন্ড পাঠিয়ে দিলাম রাইট সাইডে, হালকা একটু চাপ দিয়ে সাউন্ড পাঠিয়ে দিলাম লেফট সাইডে। এবার আমরা আমি কি করব, ট্রান্সডিউসারটাকে একটু সামনের দিকে হেলাবো, ট্রান্সডিউসারের মাথাটা সামান্য কয়েক ডিগ্রি একটু সামনের দিকে হেলাবো। সামনের দিকে হেলালেই দেখেন এই যে একটা হাইপোইকুইক স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে লেফট ওভারি। এবং এর ভেতরে খেয়াল করেন যে, ভালো করে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে এর ভেতরে একটা ফলিকল আছে, একটা ডমিনেন্ট ফলিকল দেখা যাচ্ছে। এর ভেতরে একটা ডমিনেন্ট ফলিকল, এই হচ্ছে লেফট ওভারি। এবার আমি রাইট ওভারি দেখব, তাহলে অপোজিট সাইডে লেফট সাইডে একটু চাপ দিব, এ সাইডে চাপ দিয়ে আমি সাউন্ড পাঠিয়ে দেই রাইটে, যেহেতু রাইট ওভারি দেখতে চাচ্ছি রাইটের দিকে আমি সাউন্ড পাঠিয়ে দিই। এবার আমি ট্রান্সডিউসারের যে হেডটা, এই হেডটাকে সামান্য কয়েক ডিগ্রি একটু সামনের দিকে হেলাবো। হ্যাঁ, সামান্য কয়েক ডিগ্রি আমি একটু সামনের দিকে হেলাবো, এই দেখেন চলে এসছে হচ্ছে রাইট ওভারি। এই ছোট ছোট ফলিকল গুলা হচ্ছে ওভারি ল্যান্ডমার্ক, ফলিকল দেখে আমরা ওভারি চিনতে পারি, এটা হচ্ছে রাইট ওভারি। এভাবে আমরা ওভারি স্ক্যান করব। এই ভিডিওটাতে দুটো প্যাথোলজি পাশাপাশি আছে, সাধারণত দুটো প্যাথোলজি পাশাপাশি এরকম আপনি পাবেন না। হ্যাঁ, এই ভিডিওটা আনার উদ্দেশ্য হচ্ছে একই ভিডিওর মাধ্যমে দুটো প্যাথোলজি দেখিয়ে ফেলা, আর কিছু না। দুটো সাধারণত একসাথে থাকে না। ইউটিউবে নানান ধরনের ভিডিও আছে, আপনারা চাইলে ইউটিউবে এগুলো দেখে নিতে পারেন। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এটা ইউটেরাসের একটা লঙ্গিটিউডিনাল ভিউ। এদিকে হচ্ছে ফান্ডাস, এদিকে সার্ভিক্স, আর মাঝখানে যে ইকোজেনিসিটি চেঞ্জ হয়েছে এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। ইউটেরাসের এই দেখেন এন্টেরিয়রলি, যেহেতু লঙ্গিটিউডিনাল সেকশনে দেখছি এরকম, আমরা সাইড ডিটারমিনেশনের জন্য অবশ্যই অ্যাডনেক্সাল কোনো প্যাথোলজি যদি আমরা সাইড ডিটারমিনেশন করতে চাই, তাহলে অবশ্যই আমরা ট্রান্সভার্স স্ক্যানে সাইড ডিটারমিনেশন করব। এখানে আমরা একটা মাস্টাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি, একটা হাইপোইকুইক হোমোজেনাস একটা মাস্ক দেখতে পাচ্ছি, যার ভেতরে ইন্টারনাল ইকো আছে, ডাল হোয়াইট ইন্টারনাল ইকো আছে, যেগুলা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, এটা দেখতে অনেকটা এন্ডোমেট্রিওটিক সিস্টেম মতো। এবার ছবিটা ভিডিওটা দেখি। এই যে দেখেন হাইপোইকুইক হোমোজেনাস মাস উইথ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লো লেভেল ইন্টারনাল ইকোস, ভেতরে হচ্ছে যে লিকুইড চকলেটের মতো, খুব ভালো করে দেখলে দেখবেন যে মনে হয় যে নড়াচড়া করছে এইরকম। হ্যাঁ, এবং লো লেভেল ইকো, ডাল হোয়াইট। এটা হচ্ছে এন্ডোমেট্রিওটিক সিস্ট। যদি ট্রান্সভার্স করেন দেখবেন যে ইউটেরাসটা মাঝখানে এবং এটা একপাশে সরে গিয়েছে। যে পেশেন্টের যেই দিকে হচ্ছে লেফট সাইড, আমাদের অর্গানেরও আমরা সেটা লেফট সাইড ধরে নিব, পেশেন্টের যেদিকে রাইট সাইড আমরা ওইটাকে রাইট সাইড ধরে নিব। এখানে রাইট সাইডে দেখা যাচ্ছে একটা কমপ্লেক্স সিস্ট দেখা যাচ্ছে, যেটাকে আপনি জুম করলে দেখতে পাবেন এর ভেতরে চিকন চিকন ফিব্রিন থ্রেডসের মতো বা জালের মতো রেটিকুলার প্যাটার্ন। হ্যাঁ, এই যে যা চিকন চিকন জালের মতো সুতার মতো দেখা যাচ্ছে, যে চিকন সুতার মতো জালের মতো দেখা যাচ্ছে, এটা একটা কমপ্লেক্স সিস্ট, পসিবলি হেমোরেজিক সিস্ট। ঠিক আছে, এই যে একটা কমপ্লেক্স সিস্ট, পেছনে চিকন চিকন সুতার মতো বা রেটিকুলার প্যাটার্ন, জালের মতো দেখা যাচ্ছে। এটা হচ্ছে কমপ্লেক্স সিস্ট, পসিবলি হেমোরেজিক সিস্ট, আর এটা পসিবলি এন্ডোমেট্রিওটিক সিস্ট বা চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওমা। এই ছিল আজকে আমাদের ইউটেরাস ওভারি লেকচার, বিশাল লেকচার। এতক্ষণে আপনারা নিশ্চয়ই মারাত্মক বিরক্ত হয়ে গিয়েছেন। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারেন প্লিজ। আমি একটু ফেসবুক লাইভটা চেক করি যে কারো কোনো কোশ্চেন আছে কিনা। কারো কোনো কোশ্চেন আছে কিনা। কারো কোনো কোশ্চেন আছে। কারো কোনো কোশ্চেন কি আছে? কোশ্চেন থাকলে আমাকে আনমিউট করে কোশ্চেন করতে পারেন প্লিজ।
ফেসবুক লাইভেও কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি নোটিফিকেশন অন করে রাখবো। আপনারা হচ্ছে যদি কারো কোনো কোশ্চেন থাকে পরে কমেন্ট সেকশনেও কোশ্চেন করে দিতে পারেন, আমি অ্যান্সার করে রাখবো। তাহলে সবাই হচ্ছে আপনাদেরকে যে ক্লাস নোটটা সাপ্লাই দেওয়া হয়েছে সেটা একটু দেখবেন, লেকচার ক্লাসগুলো বারবার দেখবেন। থিওরিটা যদি জানা হয়ে থাকে তখন পাশাপাশি প্র্যাকটিক্যালটা করলে আপনার জন্য সহজ হবে। আর যখনই কোনো কোশ্চেন থাকবে কমেন্ট, যেই টপিকের রেকর্ডেড ক্লাস সেই টপিকের সেই রেকর্ডেড ক্লাসটার কমেন্ট সেকশনে গিয়ে কোশ্চেন করে দিলে আমরা অ্যান্সার করে দেব। তাহলে আজকে এখানে শেষ করে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।